আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আবারও চলে আসছি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শেষাংশের ক্লাস নিয়ে। সো তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে এতক্ষণ ধরে বসেছিলা, তোমরা চটপট জয়েন হয়ে যাবা এবং পাশাপাশি এই গ্রুপের মধ্যে তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দিয়ে ক্লাসে তোমার সাথে সাথে নিয়ে এসো, যেন তোমার সাথে সাথে তোমার প্রিয় বন্ধুটিরও চতুর্থ অধ্যায়ে যেসব সমস্যা আছে সেসব তোমার সাথে সাথে যেন সমাধান হয়ে যায়। ওকে, একটু দ্রুত। শুরু হচ্ছে ভাই। ভাই ক্লাস এখনো পর্যন্ত আসলো না কেন? ক্লাস দিচ্ছেন কোথায়? মিশন টেস্ট এ প্লাস কোর্স। তাহলে আসলো না কেন? হ্যাঁ, না এখনো পর্যন্ত পাইলাম না। কি হলো? না, হ্যাঁ ওকে, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমার মোবাইলে আমি এখনো পর্যন্ত ক্লাসটার সংযোগ পাচ্ছি না। তোমরা দ্রুত একটু চলে এসো, ঠিক আছে? আসলে কি? হ্যাঁ আচ্ছা, আমাকে দেন ওটা নিয়ে ক্লাস। এটা হচ্ছে না। ওকে, একটু শুরু হচ্ছে ভাই। ওকে, তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কি না, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আসলে কি? হ্যাঁ আচ্ছা, আমাকে দাও ওটা নিয়ে ক্লাস। হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? একটু দ্রুত গতকালকের মতো আজকেও 600+ একটু অ্যাড হয়ে যাও দ্রুত, ঠিক আছে? তোমরা একটা মিনিট ওয়েট করো, জাস্ট 1 মিনিট। কই আসতেছে না তো, আমি মোবাইলই পাচ্ছি না আমার ক্লাসটা। হ্যাঁ ওকে, দ্রুত। এরপর হচ্ছে, আচ্ছা তোমরা যারা জয়েন হয়ে গিয়েছো, তোমরা একটু তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে গ্রুপের মধ্যে তাদেরকে একটু মেনশন করে দিয়ে দ্রুত নিয়ে আসবে, কেমন? আমি একটু আমার মোবাইলে যদি অ্যাড হতে পারি তাহলে তোমাদের ক্লাসের পূর্ণাঙ্গ আলোচনার দিকে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? আসতে কই নাই, ক্লিক করেন। শুরু হচ্ছে। হ্যাঁ ওকে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে, তোমরাও যদি সবাই যদি ক্লাসে যদি অ্যাড হয়ে যাও, তাহলে আমি এখন থেকে ক্লাসটি
কন্টিনিউ করব। ঠিক আছে, এখনো পর্যন্ত 300 প্লাস। আমি চাই তোমরা দ্রুত 500 প্লাস এড হয়ে যাও, তাহলে ক্লাসটি দ্রুত শুরু করে দিব। ঠিক আছে, একটু দ্রুত তোমাদের যারা হচ্ছে ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু এভরিওয়ান মেনশন দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে তোমরাও যদি সবাই যদি ক্লাসে যদি এড হয়ে যাও, তাহলে আমি এখন থেকে ঠিক আছে, এখনো পর্যন্ত আমি চাই তোমরা দ্রুত 500 প্লাস এড হয়ে যাও, তাহলে ক্লাসটি ঠিক আছে। আলহামদুলিল্লাহ 350 এড হয়ে গিয়েছি ইতিমধ্যে। তোমরা অবশ্যই জানো আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ের প্রথমাংশ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে জন্মহার কীভাবে বের করে, মৃত্যুহার কীভাবে বের করে, স্বাভাবিক মৃত্যুহার বা স্বাভাবিক যে হচ্ছে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে তৈরি হচ্ছে তত্ত্ব রয়েছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে তোমার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটির উপর ভিত্তি করে যতগুলো বিগত সালের প্রশ্ন আসছে, কিভাবে আসতে পারে, এই দুইটির পূর্ণাঙ্গ আলোচনা আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তোমরা 350 প্লাস এড হয়ে গিয়েছো। আরেকটু আমি কি এখন ক্লাসটি শুরু করব কিনা? আজকের ক্লাসটি অনেক বেশি তোমাদের নোট করা লাগবে, কারণ হচ্ছে এখানে যা চিত্র আছে এবং হচ্ছে পাশাপাশি আমি যে সংখ্যাগুলো দিব সবগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। পাশাপাশি তোমরা যদি চিত্রগুলো বুঝে যাও তাহলে তোমাদের আর কোনো ধরনের এখান থেকে প্রশ্নে আটকানোর মতো কিছুই থাকবে না। ঠিক আছে, তাহলে চলো তোমরা বিশেষ করে আজকে যারা যারা জয়েন হয়ে গিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সাথে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকের আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আবারও বলছি, তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে ক্লাসে নিয়ে এসো। ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ এখনও দেখতে পাচ্ছি প্রায় 400 কাছাকাছি তোমরা অ্যাড হয়ে গিয়েছো। সো আমরা তাহলে কী নিয়ে আলোচনা করার কথা ছিল আজকে? যে হচ্ছে আমাদের যে দুইটি জনসংখ্যা সম্পর্কিত চতুর্থ অধ্যায়ে যে তত্ত্ব আছে, যেখান থেকে বিগত সালে প্রত্যেক বছরই প্রশ্ন হয়ে থাকে, সে দুইটি তত্ত্ব, যে তত্ত্ব দুটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় বলো তুমি হচ্ছে দ্বিতীয় পত্রের যে কোনো যদি প্রশ্ন করতে চাই চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথমে নজর যায় এই দুইটি তত্ত্বর দিকে। ওই ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব আছে এটা থেকে দিবে, আর না হচ্ছে কাম্য জনসংখ্যা থেকে আমাদের প্রশ্নটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখি আমরা মূলত প্রথমে আসছি জনসংখ্যা সম্পর্কিত যে হচ্ছে জনপ্রিয় যে তত্ত্ব দুটি সেই সমূহ দেখার জন্য। প্রথমে কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কি ভাইয়া? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাস কি বলেছিলেন? ম্যালথাস বলেছেন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর যে হচ্ছে খাদ্য উৎপাদন বাড়ে সেটা বাড়ে হচ্ছে গাণিতিক হারে। জাস্ট এতটুকু বলে রাখলাম, আর পরের বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপর আরেকটা তথ্য আছে কি, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কি তত্ত্ব? কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে আমরা প্রথমে ম্যালথাসীয় যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব আছে সেটি নিয়ে আলোচনা করি। দেখো ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব সেটি তিনি হচ্ছে দিয়েছিলেন মূলত 1798 সালে। এই মূলত ম্যালথাস ম্যালথাসের পুরো নাম হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস। কি ভাইয়া? টমাস রবার্ট ম্যালথাস। তিনি ছিলেন হচ্ছে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। কি ভাইয়া? ব্রিটিশ অর্থনীতিবিদ। পাশাপাশি তিনি ছিলেন একজন ধর্মযাজক এবং পাশাপাশি তিনি ছিলেন একজন হচ্ছে নীতিবাগীশ। তিনি কি করেছিলেন? 1798 সালে জনসংখ্যা ও হচ্ছে খাদ্য উৎপাদনের মধ্যে, কিসের মধ্যে ভাইয়া? আমাদের যে হচ্ছে জনসংখ্যা আছে, জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য উৎপাদনের মধ্যে যে হচ্ছে সমস্যাগুলো আছে সেই সব নিয়ে তিনি হচ্ছে চিন্তা ভাবনা করে একটা তত্ত্ব দিয়ে দিলেন। তিনি বললেন জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য উৎপাদনের মধ্যে যে হচ্ছে সম্পর্ক বিষয়ক একটি হচ্ছে বক্তব্য প্রদান করেছিলেন। সেটি কোথায় দিয়েছিলেন? An essay on the principle of population নামক একটি গ্রন্থে। কি বলছি ভাইয়া? An essay on the principle of population নামক এই গ্রন্থে তিনি হচ্ছে মূলত এই যে কাম্য যে হচ্ছে তোমার ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব সেই তত্ত্বটি তিনি মূলত দিয়েছিলেন, যা পরবর্তীতে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে কি লাভ করে? পরিচিতি লাভ করে। তিনি মূলত কি নিয়ে দিয়েছিলেন? জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য যে হচ্ছে উৎপাদন হয় সেটির সম্পর্ক
তাদের হচ্ছে সম্পর্ক দেখাতে গিয়ে তিনি হচ্ছে এই তথ্যটি দিয়েছিলেন। তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে সেই তথ্যটি জেনে নিই। তথ্যটি মূলত কি? তথ্যটি হচ্ছে প্রতি 25 বছর পর জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায়, জনসংখ্যার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে কি করবে? বাড়বে। অর্থাৎ জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক হারে। এখন দেখো ভাইয়া, জ্যামিতিক হার এবং হচ্ছে গাণিতিক হার বিষয়টা কি? জ্যামিতিক হার বলতে তিনি বুঝিয়েছেন খাদ্য উৎপাদন যে হচ্ছে তোমার যে জনসংখ্যা উৎপাদনটা হবে, জনসংখ্যা যে হচ্ছে বৃদ্ধি পাবে প্রতি 25 বছর অন্তর অন্তর দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। যেমন দেখো জ্যামিতিক হারে তিনি বলতে বুঝিয়েছেন 1-এর পর 2 হবে, 2-এর পর 4 হবে, 4-এর পর 8 হবে, 8-এর পরে কত হবে? 16, 16-এর পর 32, 32-এর পর 64 হবে। এভাবে যে হারে হচ্ছে জনসংখ্যাটা বৃদ্ধি পাবে, তার মতে কি জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে কি মনে করি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। বর্তমানে যে আমাদের যে হচ্ছে জনসংখ্যা রয়েছে, বর্তমানে মনে করো আমরা 18 কোটি বলি, 18 কোটি যে হচ্ছে জনসংখ্যা রয়েছে, তা পরবর্তী 25 বছর পর সেটা কত গুণ হবে? সেটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 36 কোটি হয়ে যাবে। 18 কোটি সেটা হচ্ছে 34 কোটিতে রূপান্তরিত হবে, আর সেটা হবে তোমার কি ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব। সেটা কিভাবে বৃদ্ধি পাবে? জ্যামিতিক হারে। এরপরে তিনি আরেকটা তথ্য দিয়েছেন যে হচ্ছে আমাদের যে হারে হচ্ছে জনসংখ্যার উৎপাদন হচ্ছে, সে হারে কিন্তু আমাদের খাদ্য উৎপাদন হবে না, খাদ্য উৎপাদন হবে গাণিতিক হারে। গাণিতিক হার মানে কি? 1, 2, 3, 4, 5, 6, এই যে স্বাভাবিকভাবে। অর্থাৎ কিভাবে যাবে? স্বাভাবিকভাবে তোমার কি এই যে খাদ্য উৎপাদন যেটা আছে, খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক হারে তথা স্বাভাবিকভাবে। একদম সিম্পল আবারও বলতেছি, ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব, তার মতে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, জনসংখ্যা প্রতি 25 বছর অন্তর জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এই দুইটি বিষয় যদি তোমার যদি মন মগজে যদি গেতে যায়, তাহলে তোমার এতটুকুতে এনাফ। এখন পরবর্তীতে যাব, ঠিক আছে? এতটুকু, এখানে এর বেশি কিছু নাই। এখন যাচ্ছি পরবর্তীতে। দেখো তিনি এই যে বৃদ্ধি পাবে বা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে, অর্থাৎ হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, খাদ্য উৎপাদন বাড়বে স্বাভাবিকভাবে বা হচ্ছে তোমার গাণিতিকভাবে, এই যে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন, এই ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে তিনি কিছু কি দিয়েছিলেন? অনুমিত শর্ত, যে শর্তগুলো অবশ্যই সে দেশের মধ্যে থাকা লাগবে। তাহলে তার শর্তগুলো তিনি যে বলেছিলেন যে হচ্ছে জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে এবং হচ্ছে খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক হারে, এই দুটি তত্ত্ব তখনই তোমার কি অ্যাকসেপ্টেবল হবে যখন এই জিনিসগুলো ঠিকই থাকবে। এই জিনিসগুলো যে এখানে বোর্ডের মধ্যে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, সেই লেখাগুলো সঠিকভাবে ওই দেশের মধ্যে কার্যকর থাকবে। যেমন দেখো তিনি কি অনুমিত কিছু শর্ত দিয়েছিলেন। প্রথমটা কি? জীবন ধারণের যে হচ্ছে উপকরণ রয়েছে তথা হচ্ছে খাদ্যের যে হচ্ছে যোগান বলি আমরা, খাদ্যের যোগান, তার মধ্যে কি এই যে 25 বছর পরেও কি কেমন থাকতে হবে? তার যে হচ্ছে নির্দিষ্ট দেশের মধ্যে যে হচ্ছে একটা সীমানা আছে, সীমানার মধ্যে খাদ্যের যে হচ্ছে যোগান সেটা হচ্ছে সীমিত থাকতে হবে। এরপর তিনি বলেছেন কি নরনারীর মধ্যে যে হচ্ছে আকর্ষণ প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত এবং হচ্ছে শাশ্বত হতে হবে। এই যে ছেলেদের যে হচ্ছে মেয়েদের প্রতি একটা আকর্ষণ আছে এবং হচ্ছে মেয়েদের যে হচ্ছে ছেলেদের প্রতি একটা হচ্ছে অ্যাট্রাকশন আছে, সেটি কেমন থাকতে হবে? প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত এবং হচ্ছে শাশ্বত থাকতে হবে। এরপরে দেখো কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন যে হচ্ছে বিধি, যে হচ্ছে আমরা যে ক্রমহ্রাসমান যে উৎপাদন বিধি পড়ছি, মোট উপযোগ যখন হচ্ছে ক্রমে যখন হচ্ছে বৃদ্ধি পায়, তখন হচ্ছে আমাদের যে হচ্ছে প্রান্তিক যে হচ্ছে উপযোগ থাকে বা হচ্ছে আমাদের যে প্রান্তিক যে হচ্ছে উপযোগ থাকে বা হচ্ছে প্রান্তিক উৎপাদন যেটি থাকে কৃষিতে, সেটি হচ্ছে ক্রমে কি পায়? হ্রাস পায়। অর্থাৎ 8 থেকে তোমার কত হয়? 8 থেকে 6 হবে, 6 থেকে তোমার 4 হবে, 4 থেকে হচ্ছে 2 হবে, 2 থেকে হচ্ছে তোমার 0 হবে, 0 থেকে -2 হবে। এই যে এরকম আমরা দেখছিলাম না প্রথম পত্রে যারা হচ্ছে আমাদের পেট বেসে রয়েছে, তোমাদেরকে আমি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 2য় অধ্যায়ে এই জিনিসগুলো পড়িয়েছিলাম। মার্জিনাল ইউটিলিটি পড়িয়েছিলাম। তারপর তোমাদেরকে বলছিলাম
ওই যে উৎপাদনের ক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়গুলো পড়িয়েছিলাম, ঠিক আছে। যাকে এদিকে না যায়, তাহলে কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি হবে, প্রযোজ্য হতে হবে। এরপরে একমাত্র উৎপাদন ব্যবস্থা হলো কৃষি। তোমার কৃষি ছাড়া আর কোনো উৎপাদন ব্যবস্থা তুমি ওখানে নিয়ে আসতে পারবা না, ঠিক আছে। এরপরে বলছে তিনি জমি এবং হচ্ছে উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত। যেমন দেখো, আমরা এই সময়ে মনে করো এই বছরে আমি জমিতে যে হচ্ছে চাষগুলো করতেছি, একই সময়ে আমার হচ্ছে পরবর্তী সময়েও একই চাষ করতে হবে। তবে তন্মধ্যে আমি কিছু মনে করো এই যে ফসলের মধ্যে আমি সার প্রয়োগ করতে পারবো না এবং অন্যান্য জিনিসগুলো প্রয়োগ করতে পারবো না, বা হচ্ছে প্রযুক্তির সহায়তা নিতে পারবো না। কেন নিতে পারবো না? এক্ষেত্রে তিনি বলেছেন হচ্ছে যদি আমরা নতুন প্রযুক্তি নিয়ে আসি, তাহলে আমার তো অবশ্যই খাদ্য উৎপাদন আমি কি করতে পারবো, বৃদ্ধি করতে পারবো। তাহলে তিনি কি বলেছেন, তার যদি এই যে তিনি যে জনসংখ্যার যে হচ্ছে তথ্যটা দিয়েছিলেন, সেই তথ্যের মধ্যে তিনি বলেছেন কি জমি এবং হচ্ছে উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত থাকতে হবে। এখানে তুমি কোনো ধরনের জমির যে হচ্ছে যোগান ছিল সেটিও জমিও বাড়াতে পারবে না, এবং হচ্ছে উৎপাদন যে হচ্ছে ক্ষমতা সেটি হচ্ছে তুমি প্রযুক্তির মাধ্যমে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে অপরিবর্তিত থাকতে হবে। এরপর তিনি বলেছেন উৎপাদন প্রযুক্তি এবং হচ্ছে অপরিবর্তিত। এই যে উৎপাদনের যে হচ্ছে প্রযুক্তির ব্যবহার সেটিও কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে এই যে ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যার যে হচ্ছে তথ্যটি দিয়েছিলেন সেটি হচ্ছে কি হবে, কার্যকর হবে। বা এসিটা দেন, ঠিক আছে। তাহলে আমরা জনসংখ্যার তথ্য জানলাম, ম্যালথাসের যে হচ্ছে তথ্যগুলো বলছে সেই তথ্যগুলো জেনে নিলাম। কি বলছে ভাইয়া? ম্যালথাস বলছে ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তথ্য সেটিতে বলেছেন জনসংখ্যা প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে, অর্থাৎ হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে মাত্র কি হারে, গাণিতিক হারে, অর্থাৎ হচ্ছে স্বাভাবিকভাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। এখন তাহলে আমরা একটা হচ্ছে ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব সেটা হচ্ছে সূচির সাহায্যে আমরা একটু দেখি। সূচির সাহায্যে আচ্ছা, তো যেহেতু আজান হচ্ছে, তোমরা 1 মিনিটে এই সূচিটার দিকে একটু লক্ষ্য রাখো, ঠিক আছে। সূচিটার দিকে জাস্ট একটু লক্ষ্য রাখো। তো 25, ঠিক আছে, নেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আবারও ক্লাসে চলে আসছি। দেখো আমাদের আজান শেষ হয়েছে, আজানের জবাবটা দিয়ে দিয়েছিলি। এখন হচ্ছে তোমরা যারা আজান শুনছো তোমরা হচ্ছে আজানের জবাব দিয়ে দিবা অবশ্যই। দেখো আমরা কি পড়ছিলাম, আমাদের ম্যালথাসের যে হচ্ছে একজন বলছো ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন। দেখো ম্যালথাসে একটা হচ্ছে জনসংখ্যা সম্পর্কে তথ্য দিয়েছেন, তার মতে জনসংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে তোমার জ্যামিতিক হারে, অর্থাৎ হচ্ছে 1 থেকে তোমার 2 হবে, 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, ঠিক আছে, 8 থেকে হবে 16, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধি পাবে হচ্ছে এভাবে। আবার যে হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে হচ্ছে মূলত তোমার গাণিতিক হার বলতে আমরা কি বুঝি, 1 2 3 4 5, এই যে এভাবেই হচ্ছে মূলত আমাদের কি বৃদ্ধি পাবে, এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে আর জনসংখ্যা বৃদ্ধি পাবে হচ্ছে তোমার জ্যামিতিক হারে। কি হারে ভাইয়া? জ্যামিতিক হারে। আর যে খাদ্য উৎপাদন তা বৃদ্ধি পাবে হচ্ছে গাণিতিক হারে, ঠিক আছে, গাণিতিক হারে।
আর কেউ বুঝো নাই এমন কেউ আশা করি থাকবে না। তবে ওখানে তিনি শর্ত জুড়ে দিয়েছেন কি, প্রতি 25 বছর অন্তর অন্তর, প্রতি 25 বছর পর পর। এখন দেখো তোমাদের হচ্ছে মূলত এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে মূলত একটা হচ্ছে বিগত সালের চিত্র, বিগত সালের একটা হচ্ছে সূচি, ঠিক আছে। এই যে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্পষ্ট, 1900 সাল, এরপরে কত সাল দেওয়া আছে, 1925, তাই না? এই যে ব্যবধানটা কত, 25 বছর, 25 বছর। এরপর দেখো 1925 এর পর কত হয়েছে, 1950, 1950 এর পর কত হয়েছে, 1975, 1975 এর পরে কত হয়েছে, 2000 সাল। তিনি কি বলেছিলেন, প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যার যে হচ্ছে বৃদ্ধি, সেটা হচ্ছে মূলত দ্বিগুণ হারে হবে। দেখো তো এখানে জনসংখ্যার বৃদ্ধিটা কেমন হয়েছে, 1 এর পরে 2 হয়েছে কিনা, আবার 2 এর পরে কত হয়েছে, 2 এর পরে 3 না হয়ে কত হয়েছে, 2 এর পরে 4 হয়েছে। দেখো তো 2 এর পরে কত হয়েছে, 4 হয়েছে, 4 এর পরে কত হয়েছে, 8 হয়েছে, 8 হয়েছে, 8 এর পরে কত হয়েছে, 16 হয়েছে। কত হয়েছে ভাইয়া, 16 হয়েছে। তার মানে আমরা ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তথ্যটি দিয়েছিলেন, সেটা আমরা এই যে হচ্ছে সূচিটা দেখতে পাচ্ছি, সূচির মধ্যে আমরা হচ্ছে জনসংখ্যা তথ্যটা পুরোপুরি মিল পেয়েছি। এখানে দেখো জনসংখ্যা হিসেবে আমরা লিখে দিয়েছি। এরপরে দেখো তোমার ওখানে বলছে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। ম্যালথাস আরেকটা তথ্য দিয়েছে কি, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে তথা হচ্ছে স্বাভাবিক হারে। দেখো 1 এর পরে হচ্ছে 2, 25 বছর পর পরে কত হচ্ছে, 1950 সালে হয়েছে 3, তারপর হচ্ছে 1975 সালে হচ্ছে 4 একক, এরপরে 2000 সালে হয়েছে 5, ঠিক আছে। এগুলো হচ্ছে কোটিতে হিসাব করছে মূলত। 1900 সালে হচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যার পরিমাণ ছিল 1 কোটি। 1925 সালে জনসংখ্যা হলো হচ্ছে 20 কোটি। 2 কোটি। 1950 সালে গিয়ে জনসংখ্যা হলো 4 কোটি। 1975 সালে সেই জনসংখ্যা হলো 8 কোটি, ঠিক আছে। 1900 সালে হচ্ছে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে 1 কোটি। 1925 গিয়ে খাদ্য উৎপাদনের সেই পরিমাণ হয়ে গেল তোমার কত কোটি, 2 কোটি, ঠিক আছে। কিন্তু এই যে এরপরে গিয়ে 1950 সালে জনসংখ্যা বৃদ্ধি পেল হচ্ছে 4 কোটিতে, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় মূলত 3 কোটি। তার মানে জনসংখ্যার সে কম হারে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, এবং যে হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন সেটি বৃদ্ধি পায় গাণিতিক হারে। সেটা আমরা এখানে স্পষ্ট প্রমাণ পাইছি। এখন ভাই আমাদেরকে বলবে এখান থেকে চিত্র অঙ্কন করতে। কি অঙ্কন করতে? চিত্র অঙ্কন আমরা কিভাবে করব তাহলে একটু দেখে নিই, ঠিক আছে। একটু ক্লিয়ার দিয়ে দিই, আমরা হচ্ছে এখান থেকে কিভাবে হচ্ছে চিত্রটা অঙ্কন করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখে নিব, ঠিক আছে। দেখো তাহলে আমরা চিত্রের জন্য আমাদের যে হচ্ছে ভূমি অক্ষ এবং হচ্ছে লম্ব অক্ষ নিয়ে নিই। প্রথমে এটা হচ্ছে লম্ব অক্ষ, আর এটা কি অক্ষ ভাইয়া? ভূমি অক্ষ, ঠিক আছে। আমরা ভূমি অক্ষের মধ্যে কি ধরবো? ভূমি অক্ষের মধ্যে আমরা ধরবো হচ্ছে মূলত সনগুলো, ঠিক আছে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা 1900 মনে করো, এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে 1900, ঠিক আছে। এরপর আছে হচ্ছে 1925, সরি একদম এখানে দিয়ে দাও তুমি, যে হচ্ছে 1900 সনটা আছে এই যে 0-র পরে দিয়ে দাও, সমস্যা নাই। এটা হচ্ছে যেখানে মন ইচ্ছে তোমার সেখানে ধরতে পারো। এরপরও দিলাম হচ্ছে 1925, ঠিক আছে, 1925। এরপর আমাদের কত হলো? 1950। এরপর আমরা একটু এদিকে চলে যাই, কেমন? 1950 পরে কত হয়েছে? 1975। আমাদের কিন্তু ধরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একদম যেন আমাদের মাপটা যেন সমান হয়। এরপরে কত সাল? 2000 সাল। এখন দেখো আমাদের যে হচ্ছে জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য উৎপাদন যে হারে হচ্ছে বৃদ্ধি পেয়েছে, সেগুলো কতগুলো পেয়েছে জ্যামিতিক হারে এবং হচ্ছে কতগুলো পেয়েছে গাণিতিক হারে। এখন দেখো তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম, 1 থেকে ধরে নিই, 1, তারপর হচ্ছে 2, একদম ছোট করে ধরতে হবে, কারণ আমাদের 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একদম এখানে দিলাম হচ্ছে তোমার মূলত 16। কত? 16, একদম উপরে দিয়ে দিলাম কত ভাইয়া? 16। এখন আমরা তাহলে প্রথমে যে চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে লম্বকে কি ধরলাম? লম্বকে ধরবা হচ্ছে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন, জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য, এবং এই যে হচ্ছে ভূমিয়ককে আমরা কি ধরবো? সন। ভূমিয়ককে এখানে লিখে দিবা সন। ভূমিয়ককে কি ধরলাম? আমরা সন ধরলাম। চিত্রের যে হচ্ছে ব্যাখ্যাতে যাবা, ব্যাখ্যাতে লিখবা কি? আমরা চিত্রে ভূমিয়ককে হচ্ছে সন এবং হচ্ছে সাল, লম্বককে কি ধরলাম? লম্বককে হচ্ছে আমরা জনসংখ্যা এবং হচ্ছে খাদ্য উৎপাদন ধরলাম। এখন আমার কথা হচ্ছে, যখন আমাদের সাল কত ছিল? 1900 সাল ছিল, তখন আমার যে হচ্ছে জনসংখ্যা ছিল, জনসংখ্যা কত ছিল? 1। জনসংখ্যা কত ছিল ভাইয়া? 1। এবং হচ্ছে খাদ্য উৎপাদন জনসংখ্যা কত ছিল? 1 জন।
এরপরে এটা মনে করো 1900 সাল, এই যে এই জায়গায় দিলাম। এরপরে 1900 যখন হচ্ছে 25 সাল, 1925 সালে আমার যে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হইল? জনসংখ্যা বৃদ্ধি পেলে হচ্ছে 1925 সালে 2 হলো। কত হলো ভাইয়া? 2 কোটি হলো। এরপরে যখন আমার 1950 সালে আমার জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 4 কোটি হলো। 4 কোটি, দেখো 4 কোটি। 1950 সালে আমার জনসংখ্যা কত কোটি হলো? 4 কোটি। 4 কোটি। আবার 1975 সালে আমার জনসংখ্যা হলো 8 কোটি। কত কোটি? 8 কোটি। 1900 কত সাল? 1975 সাল। 1975 সালে আমার জনসংখ্যা কত কোটি? 8 কোটি। ঠিক আছে। আবার 2000 সালে আমার জনসংখ্যা হলো কত কোটি? 16 কোটি। 16 কোটি। 16 এখানে আছে আমার। তারপরে আমার যে হচ্ছে 2000 সালে, কত সালে ভাইয়া? 2000 সালে। 2000 সালে এই যে আমরা এখন যে হচ্ছে মূলত যে হচ্ছে চিত্রটা পাচ্ছি, এই যে চিত্রটা পাইলাম, এই যে এরকম যে আমরা যে চিত্রটা পাইলাম, এই যে দেখো তো এরকম একটা হচ্ছে তোমরা মূলত চিত্র পাবা। ঠিক আছে, তোমরা একে দেখো এরকম একটা চিত্র পাবা। দেখো এখান থেকে যাবে, এটা এইভাবে যাবে, এইভাবে দেখো এটা মূলত কিসের চিত্র? জনসংখ্যার অর্থাৎ হচ্ছে এটা কি দিলাম? পপুলেশন। ঠিক আছে, আমরা হচ্ছে জনসংখ্যার যে হচ্ছে রেখাটা সেটা অলরেডি পেয়ে গেলাম। এরপরে আমাদের আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে আমাদের খাদ্য উৎপাদনের রেখাটা আঁকতে হবে। খাদ্য উৎপাদন কেমন? যখন আমার হচ্ছে সাল যখন 1900, তখন আমার খাদ্য উৎপাদন কত? 1, ঠিকই দিলাম। এরপরে যখন 1925 সাল, তখন আমার খাদ্য উৎপাদন কত? 2 একক। এরপরে দেখো এটা হচ্ছে অন্য একটা কালার দিয়ে আমরা, এরপরে হচ্ছে আমার কত একক? 2 একক। 1950 সাল যখন আমার হচ্ছে খাদ্য উৎপাদনের পরিমাণ 3 কোটি, আমার হচ্ছে খাদ্য উৎপাদনের পরিমাণ 3 কোটি। এরপরে যখন আমার 1975 সাল, তখন আমার খাদ্য উৎপাদনের পরিমাণ কত? 4 কোটি। ঠিক আছে ভাইয়া। এরপরে যখন 2000 সাল, তখন আমার খাদ্য উৎপাদনের পরিমাণ কত? 5 কোটি। কত? 5 কোটি। কত ভাইয়া? 5 কোটি। এই যে দেখো, এখন যদি আমরা চিত্রটা আঁকতে চাই, এই যে দেখো তো, এই যে এটাই হবে আমাদের চিত্র মূলত। এই যে একদম দেখো এইভাবে যাবে আমাদের চিত্রটা। দেখো এভাবে যাবে মূলত। এই যে তোমরা যখন হচ্ছে খাতায় আঁকবা, খাতায় হচ্ছে আরো সুন্দর হবে তোমাদের। ঠিক আছে, আমার যেহেতু বোর্ডে আঁকছি, আমার সেহেতু একটু হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। এই জায়গায় দেখো, এটা আমি ঠিক এই জায়গায় দিতাম, তাহলে আমার চিত্রটা একদম পুরোপুরি মিলতো। ঠিক আছে, এখনো কিন্তু মিলছে, অলরেডি কিন্তু আমার চিত্র কিন্তু মিলছে। তোমাদেরটা অবশ্যই মিলাতে হবে। আমারটা কিন্তু মিলছে, না মিললেও মিলছে। কেন মিলছে? আমারটা হচ্ছে বোর্ডে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপা, আমি ক্লাসে আমি ওকে। ঠিক আছে, তাহলে এই যে চিত্রটা পাইছি, এটা হচ্ছে আমাদের কিসের? ফুডের, অর্থাৎ হচ্ছে খাদ্য উৎপাদনের চিত্র। তাহলে আমরা এটা হচ্ছে চিত্রের মাধ্যমে পেয়ে গেলাম। চিত্রের মাধ্যমে একটা আমরা হচ্ছে যে চিত্রটা ছিল সেটি পেয়ে গেলাম। আবার এটিকে আমরা বার চিত্রের সাহায্যেও কি করতে পারি? প্রকাশ করতে পারি। বার চিত্রের সাহায্যে আমরা কি করতে পারি? দেখাতে পারি বার চিত্রের সাহায্যে। তোমরা বলো বার চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাবো কিনা? যদি বলো বার চিত্রের সাহায্যে দেখান, তাহলে অবশ্যই তোমাদেরকে তো দেখাতে হবেই। তাহলে আমরা এই যে এটা মুছে দিয়ে হচ্ছে আমরা বার চিত্রের দিকে একটু চলে যাই। বার চিত্রের দিকে, ঠিক আছে, বার চিত্রের দিকে একটু চলে যাই। বার চিত্রের মধ্যেও ঠিক সেম ভাবে আমরা হচ্ছে ভূমি, ঠিক আছে, আমরা হচ্ছে এবার একটু কম ধরি। কেমন? এত বেশি ধরে লাভ নাই। দেখো 0, এটা হচ্ছে মূলত আমার কি দিয়ে একদম হচ্ছে 1900 সাল দিয়ে, এখানে 0 না ধরি, এখানে 1900। এরপরে এটা মনে করো 1925, 1950, 1975, ঠিক আছে। আর এটা হচ্ছে মনে করো 2000 সাল। এখন মনে করো এখানে 1, 2, 3,
তারপর হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 9, আর এখানে মনে করো আমি 16 দিয়ে দিলাম। এখন দেখো আমরা হচ্ছে আমাদের কি করতে হবে, বার চিত্রের মাধ্যমে দেখাতে বলছে। আমরা হচ্ছে কি, তোমরা যারা হচ্ছে কি, তোমরা কি করছো, তোমরা হচ্ছে প্রথমে এই যে বার চার্ট পড়ছো না, গ্রাফ চার্টের মধ্যে আমরা কিন্তু বার দেখি, ঠিক আছে। এই যে বার, এখানে বলছে তোমাকে কি, বার চিত্রের সাহায্যে অঙ্কন করো। এখন দেখো আমাদের যে হচ্ছে জনসংখ্যার পরিমাণ, সেটা একটু আমরা হচ্ছে প্রথমে নিয়ে নিই। 19 সালে আমার জনসংখ্যার পরিমাণ ছিল 1, ঠিক আছে 1। এবং হচ্ছে আমার যে হচ্ছে মূলত তোমার কি খাদ্য উৎপাদন ছিল হচ্ছে মূলত 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা না ধরলেও তোমার চলবে। এখন যাচ্ছে হচ্ছে আমি 1925 সালে আমার খাদ্য উৎপাদনের যে হচ্ছে পরিমাণ এবং হচ্ছে জনসংখ্যা উৎপাদনের যে হচ্ছে পরিমাণ, জনসংখ্যার পরিমাণ, সেটা হচ্ছে 2 কোটি। দেখো 1925 সালে আমার যে হচ্ছে মনে করো এটা 2, ঠিক এই জায়গায় তোমার নিতে হবে তোমার, এটা মনে করো আমি নিলাম হচ্ছে, এটা প্রথমে জনসংখ্যাটা নিলাম, এরপরটা আমরা কি নিব, আরেকটা কালার দিয়ে নিলাম বলতো খাদ্য উৎপাদনেরটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বার গ্রাফ, ঠিক আছে, বার দিয়ে আমরা নিলাম। এরপরে আমার যে হচ্ছে 1950 সালে আমার যে হচ্ছে জনসংখ্যা হলো মূলত কত কোটি, 4 কোটি। কত কোটি ভাইয়া, 4 কোটি। 1950 সাল আমার জনসংখ্যা, এই যে এই সমান বরাবর যাইতে হবে তোমাকে। এই যে 50 সালে আমার জনসংখ্যা কত কোটি, এই যে 4 কোটি, ঠিক আছে ভাইয়া, কত কোটি, 4 কোটি। কিন্তু আমার যে হচ্ছে খাদ্য উৎপাদন কত কোটি, 3 কোটি। খাদ্য উৎপাদন কত, এই বরাবর যাও, তোমার হচ্ছে এখানে দিবা হচ্ছে কত কোটি, 3 কোটি, ঠিক আছে। কত কোটি ভাইয়া, 3 কোটি। এই যে দেখো একদম সহজ না। এরপর তোমাকে বলছে 1975 সালে তোমার কি ছিল, খাদ্য উৎপাদন কত ছিল, খাদ্য উৎপাদন ছিল হচ্ছে আমার 4 কোটি। আমি হচ্ছে প্রথমে এখানে হচ্ছে খাদ্য উৎপাদনটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা কিসেরটা আঁকবো, এরপর আমরা আঁকবো হচ্ছে মূলত কিসেরটা, আমরা আঁকি হচ্ছে আবার জনসংখ্যা কত কোটি ছিল, জনসংখ্যা ছিল হচ্ছে 8 কোটি। ভাইয়া দেখো, ভাইয়া এটা হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে 8 কোটি, ঠিক আছে। এটাও আমরা তাহলে এঁকে ফেললাম বার। এরপরে তোমার যে হচ্ছে আমার যখন হচ্ছে জনসংখ্যা কত, জনসংখ্যা যখন হচ্ছে 16 কোটি, জনসংখ্যা কত ভাইয়া, 16 কোটি, ঠিক আছে, 16 কোটি। তখন আমার খাদ্য উৎপাদন কত, 5 কোটি। কত কোটি ভাইয়া, 5 কোটি। এই যে 5 বরাবর তুমি যাও, এখানে হচ্ছে 5 কোটি দিয়ে দাও, ঠিক আছে 5। এই যে এটাই হচ্ছে মূলত তোমার বার গ্রাফ। কি গ্রাফ ভাইয়া, বার গ্রাফ। বার চিত্রের সাহায্যে ভাই আমার এগুলো একটু আঁকা বাঁকা হয়েছে না, তোমাদের এক্ষেত্রে কিন্তু সোজা হইতে হবে, ঠিক আছে। একটু সোজাভাবে আঁকবা, ঠিক আছে। এগুলো কিন্তু সোজাভাবে আঁকতে হবে। তাইলে আমরা এখানে কি দেখাইলাম, যে হচ্ছে লাল যে হচ্ছে এখানে আমরা চিত্রের মধ্যে যে হচ্ছে লাল রংটা ইউজ করছি, লাল কালারটা, এটাতে কি ধরছে আমরা হচ্ছে জনসংখ্যা। আমার হচ্ছে এখানে লাল কালারটা হচ্ছে মূলত জনসংখ্যা এবং হচ্ছে সবুজ কালারটা হচ্ছে মূলত আমার কি ভাই, খাদ্য উৎপাদন, ঠিক আছে। তোমাদের এক্ষেত্রে কিন্তু এগুলো একটু লিখে দিতে হবে, ঠিক আছে, এগুলো একটু লিখে দিতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখে ফেললাম, আমরা কি করলাম, দেখে ফেললাম। আমরা তথ্যচিত্রও দেখলাম, বার চিত্রও দেখলাম আমরা, এবং সূচির মধ্যেও দেখলাম। কি দেখলাম আমরা, যা দেখতে পেলাম, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তোমার কি গাণিতিক হারে, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে, ঠিক আছে ভাইয়া। আমাদের আশা করি এই তথ্যগুলো ক্লিয়ার। এখন এরপরে যাচ্ছি, দেখো ক্লিয়ার কিনা ভাইয়া, বার চিত্র সহজ, ক্লিয়ার, ডান। এখন তাহলে আমরা পরে যাচ্ছি, পরে আমাদের আরেকটু আলোচনা আছে, সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। এই যে জনসংখ্যা কিভাবে, জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এই ম্যালথাস বলছে প্রতিরোধ কিছু ব্যবস্থা সম্পর্কে তিনি কি দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন। তোর মধ্যে তার যে দুটি তত্ত্ব আছে, একটা হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, একটা কি ভাইয়া, নিবারণমূলক ব্যবস্থা বা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধমূলক ব্যবস্থা বা বাস্তব রোধন ব্যবস্থা। তাহলে আমরা একটু হচ্ছে ঝটপট দেখে নিব প্রতিরোধমূলক ব্যবস্থাটা মূলত কি। তিনি বুঝিয়েছেন প্রতিরোধমূলক যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে বিলম্বে বিবাহ।
কি ভাইয়া বিলম্বে বিবাহ, অর্থাৎ হচ্ছে দেরিতে বিয়ে করে। দেরিতে যদি বিয়ে করে তাহলে এই যে প্রতি বছরে বছরে যে হচ্ছে সন্তান হয়, এখন হচ্ছে আমরা যদি 20 বছরে যদি বিয়ে করে ফেলি তাহলে আমার যে হচ্ছে সন্তান উৎপাদন সেটি হচ্ছে বেশি পাবে। আমি যদি 40 বছরে যদি বিয়ে করি তাহলে আমার হচ্ছে পূর্বের যে হচ্ছে দোষটি সন্তানও কম হতে পারে। এজন্য তিনি কি বলেছেন, বিলম্বে বিবাহ করেছেন। এই যে আবার কিন্তু বিলম্বে বিবাহের আরেকটা কিন্তু ক্ষতিকর দিক আছে। বিলম্ব বিয়ে করে যারা হচ্ছে বুড়া বয়সে গিয়ে হচ্ছে বাবা হতে চায় তারা কিন্তু বাবা ডাকটা শুনতে পায় না, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যৌন সংযমী হতে বলছে, এরপরে বলছে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করতে। জন্ম নিয়ন্ত্রণ, এই যে যা যা জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় তা পরে বললাম, তোমরা একটু পড়ে নিও। এরপরে হচ্ছে কৌমার্য অবলম্বন ইত্যাদি পন্থায় জন্ম নিয়ন্ত্রণকে বলা হচ্ছে তোমার কি প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা কি, বিলম্বে বিবাহ, জনসংযম, জন্ম নিয়ন্ত্রণ, কৌমার্য ইত্যাদি ব্যবস্থাকে বলা হচ্ছে তোমার কোন ধরনের ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা। এরপরে দেখো ম্যালথাস বলেছেন প্রতিরোধমূলক ব্যবস্থা যদি গ্রহণ না করে তাহলে লোক সংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকলে, লোক সংখ্যা যদি দ্রুত গতিতে যদি বাড়তে থাকে তাহলে তোমার খাদ্যর যে হচ্ছে উৎপাদন, খাদ্যের চাহিদা তুমি কখনো মেটাতে পারবে না। অর্থাৎ হচ্ছে খাদ্যের মধ্যে কি দেখা দিবে, সমস্যা দেখা দিবে, খাদ্যের মধ্যে সমস্যা দেখা দিবে এই জিনিসটা। এরপরে আরেকটা আছে হচ্ছে প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ, এই যে কদিন আগে যে হচ্ছে আমরা যে কোভিড-19 পার করলাম, এটা কিন্তু একটা কিন্তু প্রাকৃতিক নিরোধ ছিল। এটাতে কিন্তু আমরা কেউ কারো কিন্তু হাত ছিল না, এটা হচ্ছে একমাত্র উপরওয়ালার হাতে স্বহস্তে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে হয়ে থাকে। যেমন মনে কর প্রাকৃতিক নিরোধের মধ্যে আমাদের অপুষ্টি আছে, অস্বাস্থ্যকর পেশা আছে, অত্যাধিক পরিশ্রম, এরপর হচ্ছে নৈসর্গিক প্রতিকূলতা, এরপর হচ্ছে মহামারী। এই যে মহামারী করোনা ভাইরাস, এরপরে আমাদের পূর্বে হয়েছিল ব্ল্যাক ডেথ নামক এক ধরনের রোগ, এরপর আসছিল হচ্ছে কলেরা ইত্যাদি যে হচ্ছে তোমাদের মহামারীগুলো হয়, এগুলোর ফলে এগুলো কিন্তু একমাত্র আল্লাহ প্রদত্ত, যেগুলোর মধ্য দিয়ে আল্লাহ হচ্ছে মূলত এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, যেগুলোতে কারো কিন্তু হাত থাকে না, সেগুলো কিন্তু আপনা আপনি হয়ে যায় এবং এগুলো কি করে আমাদের জনসংখ্যাকে কি দেয়, কমিয়ে দেয়। যেমন মনে করো করোনার সময় অনেক লোক মারা গেছে না, এর ফলে কি হয়েছে, আমাদের দেশের জনসংখ্যা কি হয়েছে ভাই, কমছে, জনসংখ্যা কমছে। এই যে একটা বলছে প্রাকৃতিক নিরোধের কথা, আর একটা বলছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিও তুমি জনসংখ্যা কমাতে পারো, আর যে প্রাকৃতিক নিরোধের মাধ্যমেও আমাদের জনসংখ্যা কি হয়, কমে যায়। যেমন মনে করো তোমার দুর্ভিক্ষ, ওই যে দুর্ভিক্ষ যখন হয় তখন হচ্ছে এমনিতেই লোক মারা যায়। কেন মারা যায়, যেন খাদ্যাভাব দেখা দেয় এবং হচ্ছে অন্যান্য সংকট দেখা দেয়, চিকিৎসা সেবা পায় না ঠিক মতো এবং হচ্ছে অনাহারে দিন কাটাতে হয় ইত্যাদি ইত্যাদি কারণে। এর পাশাপাশি আছে হচ্ছে তোমার যুদ্ধ বিগ্রহ। যখন হচ্ছে যুদ্ধ বিগ্রহ চলে তখন হচ্ছে এমনিতেই তো আপনা আপনি লোক মারা যায়। কেন মারা যায়, এই যে কতগুলো যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে মারা যায়। আর বাকিরা হচ্ছে এই যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঠিক মতো খাবার থেকে শুরু করে অনেক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণেও যুদ্ধ বিগ্রহ অনেক লোক মারা যায়, ঠিক আছে। ইত্যাদি কারণেও কি হতে পারে, তোমার এই যে জনসংখ্যা কমতে পারে। তিনি হচ্ছে এইসব তত্ত্বগুলো দিয়েছিলেন। একটা কি তত্ত্ব বলেছেন, তিনি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা হচ্ছে ছেলেরা খুব ভালো বুঝে। এরপর আরেকটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা, ঠিক আছে। আমরা তাইলে বুঝলাম, এই তোমরা উল্টাপাল্টা কমেন্ট করিও না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখি, এই যে ম্যালথাসের আরেকটা হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে ম্যালথাসে একটা হচ্ছে চক্র আছে। ম্যালথাসে কি আছে, চক্র আছে। ম্যালথাসে একটা কি আছে ভাইয়া, চক্র। আমি কিন্তু চিত্রের মধ্যে কিন্তু আমি ঠিক দেখতে পাচ্ছি, আমার মোবাইলে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার হচ্ছে জনাধিক্য, ঠিক আছে, জনাধিক্য। আমি একটু পানি খেয়ে নিই, আমার একটু গলায়। দেখো তিনি কি বলেছিলেন, আমরা ম্যালথাসের তত্ত্বের মধ্যে কি দেখেছিলাম প্রথমে, এই যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এর ফলে কি দেখা দেয়, আমাদের কি দেখা দেয় ভাই, জনাধিক্য দেখা দেয়। আমাদের যখন হচ্ছে জনাধিক্য দেখা দেওয়ার পরে প্রাকৃতিক নিরোধ, ওই যে মহামারী একটু আগে পড়ছিলাম না, মহামারী এই যে মহামারী করোনা ভাইরাস থেকে যে যা হয়, এরপরে গিয়ে কি হয়, প্রাকৃতিক নিরোধের ফলে জনাধিক্যে একটু হচ্ছে কমে যায়, জনসংখ্যা কমে যায়। জনসংখ্যা যখন হচ্ছে কমে যাবে তখন আমাদের খাদ্য এবং হচ্ছে জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা চলে আসবে। কি, খাদ্য এবং হচ্ছে জনসংখ্যা যা আছে তার মধ্যে ভারসাম্য অবস্থা চলে আসবে। কেন, এই যে মহামারী যখন হয়, প্রাকৃতিক মহামারী যখন হয় তখন একদম যদি একজ্যাক্টলি যদি বলি, ওই যে যারা হচ্ছে নতুন বিবাহের সংখ্যাও কম থাকে, এর পাশাপাশি
এই যে উপযুক্ত পরিবেশ পায় না আর কি। এর ফলে আমাদের কি হয়, প্রাকৃতিক নিরোধের ফলে জনসংখ্যা কি হয়, কমে যায়, জনসংখ্যা কমে যায় এবং হচ্ছে অনেক লোকের মৃত্যু হয়। ফলে কি হয়, এই যে খাদ্য এবং হচ্ছে জনসংখ্যার মধ্যে একটা হচ্ছে ভারসাম্য অবস্থা বিরাজ করে, ভারসাম্য অবস্থা বিরাজ করে। যখন ভারসাম্য অবস্থা যখন বিরাজ করবে, পুষ্টিকর খাবার থেকে শুরু করে সবগুলো যখন খাইতে পারবো, তখন আবার পূর্বের অবস্থায় চলে যাব। তখন হচ্ছে এই যে পার্কগুলা থাকবে, সব পার্ক আবার ভর্তি হয়ে যাবে। যখন হচ্ছে করোনা চলছিল, তখন তোমার পাশে হাঁটার জন্য কাউরে পাও নাই, তুমি তোমার এমন গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, কাউরে তুমি পাও নাই। এই যে যখন হচ্ছে প্রাকৃতিক নিরোধ, যখন দুর্ভিক্ষ আসবে, তখন হচ্ছে তোমার সাথে হাঁটার জন্য কাউরে পাবা না। তার মানে পাপও কমবে, এর পাশাপাশি তোমার জন্ম নিরোধও কমবে, লোকজনও মারা যাবে। ফলে এই যে খাদ্য এবং হচ্ছে জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা একটু পরে আসবে। যখন আসবে, আবার পূর্বের অবস্থায় চলে যাবা তুমি। কোনো পার্ক মানে খালি জায়গা পাবা না, হোটেল ভর্তি মানুষ, পার্ক ভর্তি মানুষ, ঘোরাঘুরি হবে, সব কিছু হবে। ফলে কি হবে, আবার জনাধিক্য দেখা দিবে। আবার কি দেখা দিবে, জনাধিক্য দেখা দিবে। এই যে ম্যালথাসের তত্ত্বটা হচ্ছে ভাই এরকম। আমি আর খুলে না বলি আর কি, সবগুলো তো বলে দিলাম তোমাদের, আর বাকিগুলো হচ্ছে তোমরা বুঝে নিও, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। এই যে বিষয়টা একদম ইজি না? এই যে ইজি বিষয়গুলো অনেক কঠিনভাবে শিখছি আমরা। কি হয়, ম্যালথাস বলছে জনাধিক্য দেখা দেওয়ার পরে আমাদের কি হয়, প্রাকৃতিক নিরোধ হয়। জনসংখ্যা যখন বেশি বেড়ে যায়, এক পর্যায়ে এসে প্রাকৃতিক নিরোধ হয়। প্রাকৃতিক নিরোধের পরে আবার কি, আমাদের যখন জনসংখ্যা যখন কমে যাবে, খাদ্য উৎপাদন এবং হচ্ছে জনসংখ্যার মধ্যে একটা হচ্ছে ভারসাম্য অবস্থা ফিরে আসবে। ভারসাম্য অবস্থা যখন আসবে, পুষ্টি থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যখন আমরা সব কিছু যখন একসাথে পাই যাব, আবার পূর্বের অবস্থায় এই আর কি, ঠিক আছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড ওই সময় সাইডা চলে গেছিল। হ্যাঁ, আর কেউ জিএফ লিখবে না। জিএফ মানে হচ্ছে গ্র্যান্ড ফাদার। কি বলছি ভাইয়া, তোমরা এই দুইটি বিষয় কখনো ভুল করবে না। জিএফ মানে হচ্ছে গ্র্যান্ড ফাদার, ঠিক আছে? কি বলছি, গ্র্যান্ড ফাদার। আজকের ক্লাসের সবচেয়ে মূল বিষয় এই দুইটা। জিএফ মানে গ্র্যান্ড ফাদার, আর হচ্ছে তোমার যে হচ্ছে বিএফ মানে কি, বেস্ট ফ্রেন্ড। কি বলছি, বেস্ট ফ্রেন্ড। এই দুইটার ক্ষেত্রে আর যেন তোমাদের কোনো ধরনের কি না হয়, ভুল না হয়। এই দুইটা তথ্য আজীবন মনে রাখবা। বিএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, জিএফ মানে হচ্ছে গ্র্যান্ড ফাদার। এই দুইটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের হচ্ছে সর্বোচ্চ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পড়া। এর চেয়ে গুরুত্বপূর্ণ পড়া আর হতে পারে না। এরপরে দেখো, এখন যে আমরা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব দেখলাম, এখন হচ্ছে পড়ার ফিরে আসি। এখন হচ্ছে একটু বই ঢুকছে না? এখন তো একদম মাথায় ভাইয়া অনেক বেশি ফানি কথা বলে ফেলছে। এখন আসো, পরীক্ষার বই তো আছে। ম্যালথাসের যে হচ্ছে জনসংখ্যা তথ্য দিয়েছেন, এই তথ্য তো ভাই বুয়া। এই তথ্য কি, বুয়া। অনেক ক্ষেত্রে কিন্তু কি হয় ভাইয়া, বুয়া হয়। কেন? এই যে এই তথ্যটা দেখো, আমাদের দেশে 25 বছর আগের তুমি জনসংখ্যা দেখো তো, 2001 সালের দিকে তুমি জনসংখ্যা দেখো। জনসংখ্যা তখন ছিল মনে করো তোমার কত কোটি, 12 কোটি। কত কোটি ভাই 2000 সালের দিকে? 12 কোটি। তো এখন তো তিনি যে বলছেন জনসংখ্যা 25 বছর পর 2025-এ যখন আসছি, তখন আমাদের কত কোটি, 22 কোটি হওয়ার কথা ছিল না? মিনিমাম তো 22 কোটি মনে করো, ধরি আমাদের কাশে একটু বেশি আসতেছে, ঠিক আছে? কত কোটি ছিল? 11 কোটি। এরপরে কত কোটি হয়ে গেল? এই যে 25 বছর পরে আমরা এসে পাইলাম কত কোটি? আমাদের 25 বছর পরে এসে আমরা পাইলাম, এখন আমাদের জনসংখ্যা কত কোটি আছে? সর্বোচ্চ 18 কোটি। সর্বোচ্চ কত কোটি? 18 কোটি। তার মানে এখানে হচ্ছে 4 কোটির আমাদের কি রয়েছে, ব্যবধান রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কি, এই যে ম্যালথাসের তত্ত্ব এটা বুয়া, এক ধরনের বুয়া। তার মানে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। এই যে ম্যালথাসের তত্ত্বের আবার সমালোচনা করতেছে আর কি, অনেকে তো সমালোচনা করবে। ওই যে বলছিলাম না ভাইয়া, সমালোচনাকারীদের দিকে পিছনে তাকাবার আমার সময় নাই, তাই ম্যালথাসও পিছনে তাকায় নাই, চলে গেছে ম্যালথাসের থিওরি নিয়ে চালাচ্ছিল, আর পেছনে কি করছিল, সমালোচনা করছিল। এখানে কিন্তু তোমাদের উল্লেখযোগ্য দিক রয়েছে। ওই যে পাঁচে লোকে কিছু বলে, এগুলো থাকবেই। এই যে দেখো, ম্যালথাস এত বড় একটা থিওরি দিল, ম্যালথাসের বিরুদ্ধে আমরা সমালোচনা লাগাই দিলাম। তবে কিন্তু আমরা একই জিনিস পড়তেছি, আবার সমালোচনাও করতেছি, আবার এগুলো পরীক্ষাও লিখতেছি। এটাই হচ্ছে পৃথিবী। এরপরে দেখো, খাদ্য উৎপাদন গাণিতিক হারে নয়। খাদ্য উৎপাদন গাণিতিক হারে নয়, 1 2 3 4 এভাবে নয়। কারণ কি দেখো, খাদ্য উৎপাদন আগে আমরা হচ্ছে ওই যে পেয়ারা, মনে করো আপেল খাইতাম না? আগের আপেলের সাইজও কিন্তু ভাই ছোট ছিল, কিন্তু আপেলের সাইজ এখন এত বড় বড়। এই যে ছোট আলু ছিল, এখন হচ্ছে ওই যে ইন্ডিয়ান থেকে শুরু করে যত বড় বড় আলু পাওয়া যাচ্ছে,
এরপরে দেখো তোমার হচ্ছে আগে আমরা কি পাইতাম, বড়ই পাইতাম হচ্ছে ছোট ছোট, কিন্তু এখন এত বড় বড় বড়ই বের হয়েছে। কেন বের হয়েছে? এগুলো কিন্তু প্রযুক্তির উদ্ভাবনী শক্তি আছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে হচ্ছে খাদ্য উৎপাদন গাণিতিক হারে নয়, খাদ্য উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পায়। আগে হচ্ছে আমাদের যে হচ্ছে কৃষকরা হচ্ছে ধান উৎপাদন করতো, অনেক কম জমিতে হচ্ছে ধান পাত পাইতো, কিন্তু এখন দেখো তোমার যখন প্রযুক্তি নিয়ে আসছে, প্রচুর ধান উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে বিষয়গুলো আমাদের যে হচ্ছে তোমার কি খাদ্য উৎপাদন মূলত গাণিতিক হারে নয়, আরো অধিক হারে কি পায়, বৃদ্ধি পায়। এরপরে দেখো জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত। এখানে হচ্ছে আমাদের জনসংখ্যার মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু মানুষ রয়েছে, ঠিক আছে। এখানে ম্যালথাস কিন্তু গুণগত দিকটাকে কি করছে, উপেক্ষা করছে। এর পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং হচ্ছে সহযোগিতা, এই বিষয়টা তো ম্যালথাস আনেই নাই। দেখো আমাদের যখন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যটা কিরকম, ওই যে আমদানি রপ্তানি, আমাদের যখন হচ্ছে খাদ্যের যখন হচ্ছে অভাব পড়ে, আমরা তো বাইরের দেশ থেকে আমদানি করি, আবার আমাদের যেগুলো হচ্ছে কি বেশি থাকে, অতিরিক্ততা আমরা রপ্তানি করি। যেমন হচ্ছে আমরা কাপড় চোপড় রপ্তানি করি, ছাটা রপ্তানি করি, যেগুলো হচ্ছে আমাদের বেশি থেকে যায় আর কি। এর পাশাপাশি হচ্ছে শিল্প বিপ্লবের পরেও যে হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নটা হয়েছে, ম্যালথাস তার তো জানা ছিল না, যেহেতু তিনি অনেক আগের মানুষ, ঠিক আছে। এই যে এইসব সমালোচনা ম্যালথাসের তত্ত্বের করেছেন, তোর মধ্যে আমাদের কিন্তু সবচেয়ে সেরা একটা তথ্য ম্যালথাস দিয়েছেন, কি এই তথ্যটা কিন্তু আজীবন মনে রাখতে হবে। ম্যালথাস কি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। যে যেমন বলুক, আমার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই লিখতে হবে ভাই, ঠিক আছে। পরীক্ষায় যা আসবে তাই আমাদেরকে শিখতে হবে। যে পাশে লোকে যত সমালোচনায় করুক না কেন, আমাকে পারতে হবে, আমাকে প্লাস পাইতে হবে। আমি যেমনই স্টুডেন্ট হই না কেন, পাশে লোকে যত কিছু বলুক না কেন, ম্যালথাসের মতো থিওরি নিয়ে আমার আগায় যাইতে হবে। পিছনে তাকার আমার সময় নাই, আমি আমার মতো চলবো। ট্রেন যখন ছেড়ে দেয় তখন কি থামে না, ট্রেন কিন্তু চলতে থাকে, তোমাকে সেভাবে চলতে হবে। পিছনে ফেরার ভাই আমার আর টাকা নাই, টাকার সময় নাই। ওই যে সামনে লোক আসলে আসুক, পায়ে মারিয়ে চলে যাইতে হবে, কারণ আমি ট্রেন, এখন আমি চলন্ত ট্রেন। আমার পরীক্ষার সময় গণিয়ে আসছে, এখন আমার পিছনে আর ফিরে থাকার টাইম নাই, আমি এখন চলতেই থাকবো। কি করবো ভাইয়া, চলতেই থাকবো। এখন দেখি তাহলে আমরা ম্যালথাসের এত কিছু জানলাম, এত কিছু সমালোচনা করলাম। এখন ভাইয়া দেখো, একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দিছে। এই যে দেখো সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে একটু আগে করাইছি না, এই প্রশ্নটা আসছে হচ্ছে মূলত 2025 সালে বরিশাল বোর্ডে। কোন বোর্ডে? বরিশাল বোর্ডে। ওই যে তোমরা আমাকে বলো না ভাইয়া এমন কিছু পড়ান যা হচ্ছে বারবার পরীক্ষা আসে, তোমাদের দাও একটু আগে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখাই দিছি, একটু আগে দেখাই দিছি। এই যে দেখো 1900 সাল, 1925, 1950, 1975, এই যে 25 বছর অন্তর অন্তর দেখো এখানে কি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে। 1-এর পরে 2, 2-এর পরে কি 4, 4-এর পরে 8, 8-এর পরে কত 16। এরপরে দেখো খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 1-এর পরে 2, যা হচ্ছে ওই যে স্বাভাবিক হারে বা হচ্ছে গাণিতিক হারে বলছে। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে হচ্ছে 5। এখন তোমাকে প্রশ্ন করছে, আমাকে ভাইয়া প্রশ্ন করছে যে কি, ওই যে স্যার হচ্ছে বরিশাল বোর্ডের প্রশ্ন করছিল আর কি। উনি প্রশ্ন করছে জনসংখ্যার কোন তত্ত্বের সাথে উদ্দীপকের তথ্য সঙ্গতিপূর্ণ। এই যে একটা সিম্পল না ভাইয়া, ওই যে ম্যালথাসের যে হচ্ছে আমরা জনসংখ্যা তথ্য পড়ছিলাম, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, আবার জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে অর্থাৎ দ্বিগুণ হারে। তা কত বছর অন্তর অন্তর বলছে? এই যে 1900 সাল থেকে 1925, 25 বছর অন্তর অন্তর, 25 বছর অন্তর অন্তর, 1925, 1950, 1975, 2000 সাল। ঠিক আছে, মিল পাইছি কিনা ভাইয়া, মিল পাইছি কিনা? এখন বলো কোন তত্ত্বের সাথে উদ্দীপকের তত্ত্বটি সঙ্গতিপূর্ণ। এই যে ম্যালথাস ভাইয়া, কেউ বলো এটা হচ্ছে ভাইয়া অর্থনীতি। এই যে তোমরা যারা অর্থনীতি না পড়ে এই যে বাংলাদেশের অর্থনীতি 10 নামাচ্ছ, এই সাবজেক্ট এটা আর কি, তোমরা একটু পড়ে নাও অর্থনীতি। ঠিক আছে, জনসংখ্যার কোন তত্ত্বের সাথে উদ্দীপকের তত্ত্বটি সঙ্গতিপূর্ণ? কি বলছে ভাইয়া? কোন তত্ত্ব? এই ইকোনমিক্স। কি বলছি? তোমরা কিন্তু ইকোনমিক লিখো, ইকোনমিক না, এটা হচ্ছে ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি। আরে ভাইয়া প্রচুর তো পোলাপাইন, সবাই আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে, তার মানে তুমি তো বলে দিতে পারছো। এরপর দেখো তোমাকে বলছে উদ্দীপকে বর্ণিত জনসংখ্যার যে হচ্ছে তত্ত্বটি দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক, মানে বাংলাদেশের সাথে কতটুকু প্রাসঙ্গিক। আমরা লিখতে পারি আংশিক প্রাসঙ্গিক লিখতে পারি, যেহেতু বাংলাদেশের যে হচ্ছে ওই যে 25 বছর পর পড়ছে না, যদিও আমাদের
আমরা যদি বিগত সালের যদি চিত্রগুলো দেখি 2001 সালে যে হচ্ছে তোমার জনসংখ্যা ছিল, জনসংখ্যাটা যদি 12 কোটির দিকে ছিল থাকলেও আমাদের 2025 সালের দিকে এসে তা কত কোটি হইলো? 18 কোটি। তার মানে আমাদের 4 কোটি যে হচ্ছে গ্যাপটা আছে ওটা বাদ দিলে আমরা কি পাচ্ছি? আংশিক মিল পাচ্ছি। কেমন মিল পাবে? কতটুকু প্রাসঙ্গিক? আংশিক প্রাসঙ্গিক। আংশিক প্রাসঙ্গিক আমরা লিখতে পারি, আংশিক প্রাসঙ্গিক, ঠিক আছে? এভাবে হচ্ছে তোমরা চাইলে হচ্ছে একটু হচ্ছে এটা লিখে তুমি যে তত্ত্বটা যে ধরতে পারছো ম্যালথাসের তত্ত্ব, এটার জন্য তোমাকে আর বাকি সব নাম্বার দিয়ে দিবে ভাই। ম্যালথাসের তত্ত্ব দিয়ে দিবা, ম্যালথাস কি বুঝিয়েছেন সেটা বলবা। এরপর আমরা উদ্দীপকে ঠিক সেম কাজটাই দেখতেছি। প্রতি 25 বছর অন্তর অন্তর উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। কিভাবে? 1 থেকে 2, 2 থেকে 4 হলো অর্থাৎ হচ্ছে তোমার যে জনসংখ্যা, কিন্তু খাদ্য উৎপাদন হলো 1 থেকে 2, 2 থেকে 3। এই জিনিসটা যদি তুমি লিখতে পারো তাহলে এনাফ, উত্তর শেষ, উত্তর এখানেই শেষ, উত্তর এখানেই শেষ। এটা কোন বোর্ড আসছে? বরিশাল বোর্ড 2025, ঠিক আছে? এখন আমরা ভাইয়া তাহলে পরবর্তী, এখন আমাদের কিসের তত্ত্ব শেষ? ম্যালথাসের তত্ত্ব শেষ। ম্যালথাসের তত্ত্ব শেষ, আর পড়বো না ভাইয়া। এই যে ম্যালথাসটা অনেক জ্বালাইলাম। এই এখন বলো ম্যালথাসের তত্ত্ব বুঝো না এমন কেউ আছো? ম্যালথাসের তত্ত্ব একদম সহজ, ম্যালথাসের তত্ত্ব একদম সহজ, ঠিক আছে? ম্যালথাসের তত্ত্ব একদম সহজ, একদম সহজ। ওকে, ঠিক আছে। এখন আসো, এখন আসো কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা আরেকটা তত্ত্ব পড়ছি না, কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই যে এখানে কিন্তু আমি কিন্তু অনেক লিখে দিয়েছি, তবে একটাই কথাই একটু বেশি কাশি আসতেছে। দেখো তাহলে আমরা কোথায় ছিলাম? এই যে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? অপটিমাম থিওরি অফ পপুলেশন। অপটিমাম থিওরি অফ পপুলেশন, অপটিমাম থিওরি অফ পপুলেশন। এখন দেখো এখানে তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা, 1923 সালে, কত সালে? 1923 সালে দ্য পপুলেশন প্রবলেম, এ স্টাডি ইন ইভ্যালুয়েশন, এই নামক একটা হচ্ছে গ্রন্থে কার স্যান্ডার্স, কার কি ভাইয়া? কার সান্ডার্স, নামগুলো কঠিন ভাইয়া। কার সান্ডার্স, কি বলছি? ওই যে আমরা কার গাড়ি দেখি না, কার সান্ডার্স, ঠিক আছে? এটা হচ্ছে সান্ডার্সের কার ছিল আর কি, নাম তার কি? কার সান্ডার্স। এই কার সান্ডার্সের বক্তব্যটি কি অধিক জনপ্রিয়তা লাভ করে? কত সালে? 1923 সালে কার সান্ডার্স এই যে কাম্য জনসংখ্যা তত্ত্ব সম্পর্কিত একটি তত্ত্ব দিয়েছিলেন, যার কারণে এই যে কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার সান্ডার্সের তত্ত্বকে বোঝায়। কাম্য জনসংখ্যা বলতে কার সান্ডার্সের তত্ত্বকে বোঝায়। তোমার ভাই পরীক্ষা আসতে পারে, কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার তত্ত্বকে বোঝায়? কাম্য, কার, কা দিয়ে আসলে মনে রাখবা কাম্য, কাম্যর যেমন কা আছে, কার সান্ডার্সের ক্ষেত্রে কি আছে? কা আছে, ঠিক আছে? বা সান্ডার্স থাকলে সাকা, কারের সাকা, কারের সাকা, কারের সাকা, কার সান্ডার্স, ঠিক আছে? কারের সাকা, কার সান্ডার্স কাম্য জনসংখ্যা। কারের সাকা আছে তোমার কাম্য জনসংখ্যা তত্ত্বের কি আছে? কার সান্ডার্স আছে। কারের সাকা আছে কাম্য জনসংখ্যা তত্ত্বের কি আছে? কার সান্ডার্স আছে। কারের সাকা আছে কাম্য জনসংখ্যা তত্ত্বের কার সান্ডার্স আছে। এই জিনিসটা যদি তোমার মাথায় ঢুকে থাকে তাহলে তুমি অবশ্যই আনসার করতে পারবা, ঠিক আছে? তিনি কত সালে দিয়েছিলেন? 1923 সালে। এবার আসি ভাইয়া, তাহলে মূলত এই যে কাম্য জনসংখ্যাটা কি? কাম্য জনসংখ্যা হচ্ছে যে জনসংখ্যার দ্বারা জীবনযাত্রার মান কি হয়? সর্বোচ্চ পর্যায়ে থাকে। অর্থাৎ এক কথায় দেখো, যখন যে জনসংখ্যার পর্যায়ে জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকবে, বা দেশের মাথাপিছু যে আয় আছে, যে জনসংখ্যায় মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, কি বলছি আবার বলো? জনসংখ্যার যে স্তরে, এখানে লেখা আছে এই যে দেখো, যে জনসংখ্যার স্তরে সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ পাওয়া যায়, বা হচ্ছে যে স্তরে সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। একদম সহজে লিখো, জনসংখ্যার যে স্তরে, কি বলছি একটু লিখে দিচ্ছি, এই সংখ্যাটি মনে রাখবা। জনসংখ্যার যে স্তরে, জনসংখ্যার যে স্তরে, কি বলছি? জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, মাথাপিছু আয় কেমন হয়? সর্বোচ্চ হয়। মাথাপিছু আয় কেমন হয়? সর্বোচ্চ হয়। তাকে
সে দেশের কাম্য জনসংখ্যা তথ্য বলে। কাম্য জনসংখ্যা তথ্য বলে, তথ্য বলে। ঠিক আছে, কাম্য জনসংখ্যা তাকে সে দেশের কি বলে? কাম্য জনসংখ্যা তথ্য বলে। তবে আমার বোর্ডের লেখার মতো কিন্তু হাতের লেখা একদম খারাপ না, ঠিক আছে? বোর্ডে একটু আমার লেখাটা একটু খারাপ দেখাচ্ছে, একটু ইমপ্রুভ করবো বোর্ডের লেখা। ঠিক আছে, এখন তাহলে দেখি আমরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছে। অধ্যাপক ডাল্টনের মতে এই সংখ্যাটা একটু মনে রাখবা। তিনি বলেছেন কি, কাম্য জনসংখ্যা হলো তা যা মাথা পিছু আয়কে কি করে? সর্বোচ্চ স্তরে উপনীত করে। কাম্য জনসংখ্যা হলো তা যা মাথা পিছু আয়কে কি করে? সর্বোচ্চ স্তরে কি করবে? অর্থাৎ হচ্ছে তোমার নিয়ে যাবে, সর্বোচ্চ স্তরে কি করবে? উপনীত করবে। এর চেয়ে সহজ সংখ্যা কি? জনসংখ্যার যে স্তরে মাথা পিছু আয় সর্বোচ্চ হবে তা হচ্ছে কাম্য জনসংখ্যা। তা কি? কাম্য জনসংখ্যা। এতটুকু মনে রাখো। মূল কথা কি? কাম্য জনসংখ্যা বলতে মাথা পিছু সর্বোচ্চ আয় স্তরের জনসংখ্যাকে বোঝায়। মাথা পিছু আয় স্তরের সর্বোচ্চ জনসংখ্যাকে বোঝায়, অর্থাৎ হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে জনসংখ্যার এমন একটি স্তরকে বোঝায়, এমন একটি স্তর যে স্তরে নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থা সাপেক্ষে সর্বোচ্চ মাথা পিছু আয় অর্জিত হবে। সর্বোচ্চ আমরা যখন চিত্র দেখব তখন হচ্ছে চিত্রের মধ্যে পাবো আমরা 1000, 2000, 3000। তবে জনসংখ্যার যে স্তর ওই যে সর্বোচ্চ 3000-এর মধ্যে আমরা দেখতে পাবো, ওটাই হচ্ছে আমাদের কি ভাই? মাথা পিছু আয়। যে স্তরে আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ কি? কাম্য জনসংখ্যা। মাথা পিছু আয় যেখানে হচ্ছে সর্বোচ্চ সেটাই আমার কাম্য জনসংখ্যা। কি বলছি? মাথা পিছু আয় যে স্তর আমার সর্বোচ্চ সেটাই আমার কাম্য জনসংখ্যা। এখন দেখছি তাহলে আমরা, তাহলে আমাদের পড়া শেষ, এতটুকু কাম্য জনসংখ্যা। এখন দেখি তাহলে ভাই কাম্য জনসংখ্যা কিভাবে? এই যে কাম্য জনসংখ্যাটা আমাদের ভাই পরিমাপ করতে হবে। চিত্রের দিকে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে? চিত্র তোমরা হচ্ছে অনেক বেশি চিত্র দেখতে চাচ্ছ। মাথা পিছু আয় জনসংখ্যার যে স্তরে মাথা পিছু আয় সর্বোচ্চ তাকে কি বলে? কাম্য জনসংখ্যা বলে। শেষ শেষ, এগুলো আর পড়া লাগবে না তোমার। এই তো দেখছো তোমাদের মুখস্থ হয়ে গেছে আমি বলতে বলতে। এই একটা হচ্ছে অনলাইনে পড়া ভালো দিক। এরপর দেখো কাম্য জনসংখ্যার পরিমাপ। এই যে আমরা যে কাম্য জনসংখ্যা কোনটি হবে কেমনে বুঝবো, এটার একটা কথা নাই? এখন দেখো এটা কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের ভাই মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় এগুলাই আসবে। এই যে এই সূত্রটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটি কে দিয়েছেন? ডাল্টন। ডাল্টন কি বলছি ভাইয়া? ডাল্টন 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 কে দিয়েছেন ভাইয়া? ডাল্টন। এই যে অধ্যাপক ডক্টর ডাল্টন কাম্য জনসংখ্যা পরিমাপের জন্য একটি হচ্ছে সূত্র প্রদান করেছেন। কাম্য জনসংখ্যাটা আমরা হচ্ছে মূলত কিভাবে বের করব? কাম্য জনসংখ্যা কোনটি যে কাম্য জনসংখ্যা? আমাদের জনসংখ্যার তো অনেক মাথা পিছু আয় তো সব সময় থাকবে, কিন্তু মাথা পিছু আয়ের কোন স্তরটা হবে আমার জন্য কাম্য জনসংখ্যা স্তর, ঠিক আছে? এখন দেখো তাইলে অধ্যাপক ডাল্টন কি দিয়েছেন? একটা হচ্ছে সূত্র দিয়েছেন। কি বলেছেন তিনি? এম সমান এম মানে হচ্ছে এখানে অসামঞ্জস্যের পরিমাণ। এম মানে কি? এই যে দেখো, এম মানে হচ্ছে এখানে অসামঞ্জস্যের পরিমাণ, অর্থাৎ হচ্ছে মল অ্যাডজাস্টমেন্ট। এরপরে দেখো এ মানে এখানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা। ওই যে তুমি যে দেশে বসবাস করছো, মনে করো আমি বাংলাদেশে এখন বসবাস করতেছি, আমার জনসংখ্যা কত কোটি? 18 কোটি। তার মানে আমি মনে করলাম এই যে 18 কোটি, বর্তমান যে হচ্ছে জনসংখ্যা 18 কোটি ধরলাম, এই 18 কোটি, ঠিক আছে? এরপরে এ মানে কি? প্রকৃত জনসংখ্যা। এ মানে কি বলছি? প্রকৃত জনসংখ্যা, অ্যাকচুয়াল পপুলেশন। উ মানে কি? উ মানে হচ্ছে আমার কাম্য জনসংখ্যা। উ মানে কি ভাইয়া? আমার কাম্য জনসংখ্যা, অর্থাৎ হচ্ছে অপটিমাম পপুলেশন। আমার হচ্ছে চিত্রের মধ্যে আমি কিভাবে বুঝবো সেই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেবো। একটু দেখো, যখন আমার এম সমান, এই যে এম মানে কি বলছি? মল অ্যাডজাস্টমেন্ট। তার মানে কি? অসামঞ্জস্যের পরিমাণ, অসামঞ্জস্য। আমার অসামঞ্জস্য যে হচ্ছে এম এর মান পাবো, এম এর হচ্ছে আমরা নানান ধরনের মান পাবো। আমরা যখন হচ্ছে প্রকৃত জনসংখ্যা থেকে কাম্য জনসংখ্যা যখন বাদ দিয়ে দিব, এবং এটিকে আমরা যখন আবার কাম্য জনসংখ্যা দিয়ে বাদ দিয়ে দিব, তখন আমাদের মল অ্যাডজাস্টমেন্ট বের হবে। একটু পরে ভাইয়া আর একটু সুন্দর করে সূত্র দিয়ে যখন বুঝে আরো বুঝবা, পরে যাচ্ছি। তবে আগে জেনে রাখা তো দরকার। এম, এই যে কি ভাইয়া? এম এর মান, এই যে সব কিছু ডিপেন্ড করবে আমার এম এর মানের উপর। এম এর মান যদি আমার ধনাত্মক হয়, ধনাত্মক মানে কি? প্লাস থাকলে মানে হচ্ছে আমার 211, 212, 213, মনে করো তোমার 1 থেকে শুরু করে 2, 3, 4 যেমনই হোক, প্লাস 1, 2, 3। এখানে তো 1, 2, 3-এর আগে যদি প্লাস, 1-এর আগে মনে করো কিছু নাই, ঠিক আছে? 1-এর আগে মনে করো কিছু নাই, তার মানে এখানে কি আছে? প্লাস আছে, ঠিক আছে? কি আছে ভাইয়া? প্লাস আছে। তার মানে এখানে বোঝাচ্ছে কি? তোমাকে এম এর মান যখন হচ্ছে ধনাত্মক হবে, এম এর মান যখন ধনাত্মক হলে
অধিক জনসংখ্যা বোঝাবে, সে দেশের কি বোঝাবে, অধিক জনসংখ্যা বোঝাবে। আবার এই যে এম সমান কি বলছি ভাইয়া, এম সমান সমান যদি কি হয় 2 3 4 মানে হচ্ছে প্লাস চিহ্ন আকারে যদি যায়, তাহলে তোমার কি হবে, এটা অধিক জনসংখ্যা বোঝাবে। আবার এম সমান যদি তোমার -2 হয়, অর্থাৎ যে ঋণাত্মক হয়, এম সমান যদি -2 ডট ডট আরও মাইনাস চিহ্ন দিয়ে যত আসুক না কেন, এরকম যদি হয়, তাহলে সেটা কি হবে, ঋণাত্মক হলে কম জনসংখ্যা বোঝাবে, কম জনসংখ্যা। যদি এম সমান যদি 0 হয়, এম সমান কি হলে, 0 হলে, এম সমান যখন হচ্ছে 0 হবে, এম সমান যখন 0, তখন হচ্ছে আমার কাম্য জনসংখ্যা, সেটি আমার কাম্য জনসংখ্যা। কি বলছি, এম সমান 0 হলে আমার কাম্য জনসংখ্যা, এম এর মান 0 হলে আমার কাম্য জনসংখ্যা, এম এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা, এম এর মান কম হলে, এম এর মান যদি কম হয় তাহলে আমার কম জনসংখ্যা, এম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমার কম জনসংখ্যা, এম এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা, এম সমান 0 হলে আমার কাম্য জনসংখ্যা। কি বলছি, এম সমান 0 হলে আমার কাম্য জনসংখ্যা। সেটি এখন বের করতে যাইতে হবে না ভাইয়া, বের তো করতে হবে। তাহলে চলো চলো দেখি, এই যে দেখো, ও আচ্ছা, তাহলে আমরা একটু একটু দেখি। দেখো, মনে করো বাংলাদেশে মোট জনসংখ্যা কত কোটি, 16 কোটি। কত কোটি ভাইয়া, 16 কোটি। কাম্য জনসংখ্যা কত কোটি, 5 কোটি। কাম্য জনসংখ্যা বাংলাদেশের যে আয়তন, তাদের বলতেছে হচ্ছে আমার কাম্য জনসংখ্যা কত কোটি, 5 কোটি। তাহলে জনসংখ্যার কাম্য স্তর রয়েছে কিনা নির্ণয় করো, জনসংখ্যার কাম্য স্তরে রয়েছে কিনা, কাম্য স্তরে রয়েছে কিনা সেটা নির্ণয়ের জন্য আমাদের ডাল্টন দাদা, কি দাদা ভাইয়া, ডাল্টন দাদা, দাদার নামটা কি ছিল, ডাল্টন দাদা। কি দাদা, ডাল্টন দাদা। ডাল্টন দাদা কিন্তু একটা কিন্তু আমাদের কি দিয়েছিলেন, সূত্র দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাইয়া, সূত্র দিয়েছিলেন। ও আচ্ছা ঠিক আছে, কি দিয়েছিলেন ভাইয়া, সূত্র দিয়েছিলেন। সূত্রের মধ্যে আমরা কি পেয়েছি, এম সমান, ডাল্টনের যে হচ্ছে সূত্র, ডাল্টনের সূত্রের মধ্যে আমরা এম সমান কি জানি, অসামঞ্জস্যের পরিমাণ, ঠিক আছে, এম সমান এ মাইনাস উ ডিভাইডেড বাই কি, উ। এখন দেখো, এ মানে আমরা কি জানছিলাম, এ মানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা। এই যে এখানে 2000 কত সালে বাংলাদেশের মোট জনসংখ্যা মনে করো তুমি 16 কোটি, তাহলে আমার কত হবে, এ সমান হচ্ছে 16, অর্থাৎ হচ্ছে প্রকৃত জনসংখ্যা। উ মানে কি জানছিলাম, উ মানে হচ্ছে আমার কি, কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা এখানে কত কোটি দেওয়া আছে, -5, ঠিক আছে। এরপরে কাম্য জনসংখ্যা উ মানি এখানে ডিভাইডেড কত হবে, 5, ঠিক আছে। তো এখান থেকে বাদ দাও তো, 16 থেকে 5 গেলে কত তোমার, 16 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে আমার থাকবে হচ্ছে ভাই 11। 11কে তুমি 5 দ্বারা ভাগ দাও, কত আসে দেখো, 11কে তুমি 5 দ্বারা ভাগ দাও, কত আসে দেখো। 5 দিয়ে ভাগ দিলে কত হয়, এই যে এই তো, এই তোমার নাম এটা কি, এ এফ বি এন ই, এগুলো কি চাইনা লেখা, এই লেখাগুলো তো আমি বুঝি না, আমি হয়তো বুঝি না। এরপর দেখো 5 দিয়ে যখন তুমি এখানে কত আসছে, 2.2, কত আসছে ভাইয়া, 2.2। তার মানে এটা আমার কাম্য জনসংখ্যা না। কাম্য জনসংখ্যা হতে হলে আমার কি হতে হবে ভাইয়া, 0 আসা লাগবে। কি আসা লাগবে, 0 আসা লাগবে। 0 কখন আসবে দেখো, 0 যদি আমার এই সমান কত হয়, মোট জনসংখ্যা 16 কোটি, ঠিক আছে। এরপর যদি আমার যদি কাম্য জনসংখ্যাও কত কোটি হয়, 16 কোটি হয়ে যায়। কাম্য জনসংখ্যাও যদি 16 কোটি হয়, এই যে এখন ভাগ করো তো তুমি, এই যে এটা 0 হলে 16 দিয়ে 0কে ভাগ দাও, তখন কত বের হবে, 0 বের হবে। এই যে যদি 0 যদি আসে, এটাই হবে আমার কাম্য জনসংখ্যা। 0 আসলে আমার কি হবে, কাম্য জনসংখ্যা। কিন্তু আমার যে হচ্ছে উদ্দীপকটা এখানে যে একটা দিছে, বাংলাদেশের মোট জনসংখ্যা এত কোটি হলে কাম্য জনসংখ্যা 5 কোটি, সুতরাং আমার কাম্য স্তর আছে কিনা, কাম্য স্তর আছে কিনা জনসংখ্যা, ভাই কাম্য স্তরে নাই। কাম্য স্তরে কি, আমার জনসংখ্যা কাম্য স্তরে নাই। একদম শুধু ধাপটা বলে দিবা, কাম্য স্তরে নাই। এখন দেখো ভাইয়া, এখন দেখো এখানে তোমাদের জন্য একটা হচ্ছে চিত্র দিছি, একটা হচ্ছে চিত্র দিছি, চিত্রটা দেখো একটু জটপট, চিত্রটা দেখবা। চিত্রটা যদি দেখো তাহলে পরবর্তী যা যা আছে সব বুঝে যাবা, সব বুঝে যাবা। এখানে আর কিছু নাই, চিত্রটা একটু বুঝতে হবে। দেখো চিত্রটা যেভাবে আছে এভাবে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের, হ্যাঁ দেখো এই যে কাম্য জনসংখ্যার একটা হচ্ছে চিত্র দেওয়া আছে। আমরা কি জানি ভাই, জনসংখ্যার এখানে কিন্তু কি কি আছে দেখো, PUN P0, এগুলো দিয়ে ভাই চিত্র বুঝতে পারবে না তুমি। এজন্য তোমাকে আমি কি দিব, কিছু হচ্ছে এখানে ট্রিক্স দিই। দেখো এখানে দিলাম হচ্ছে মনে করো এটা 3,
ঠিক আছে, এটা কত দিলাম, এটা দিলাম হচ্ছে 4 এবং এটা দিলাম হচ্ছে কত 5। ঠিক আছে, আমার যে হচ্ছে জনসংখ্যা, এটা কি ভাইয়া জনসংখ্যা। ঠিক আছে, জনসংখ্যা জনসংখ্যা এবং এখানে হচ্ছে আমার হচ্ছে দুইটা জিনিস আছে, এই যে দেখো এটা হচ্ছে তোমার কি বিন্দু, এম বিন্দু। ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে আমার হচ্ছে এটা। ঠিক আছে, আমার এখানে হচ্ছে আমি এই যে এখানে কি দিলাম, মাথা পিছু আয়, লম্বকে কি থাকে ভাইয়া, মাথা পিছু আয়, মাথা পিছু আয়। আমরা কি বলছিলাম, জনসংখ্যার যে স্তরে মাথা পিছু আয় সর্বোচ্চ, মাথা পিছু আয় সর্বোচ্চ, সেটি হবে আমার কি কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা এখানে দেখো তো ভাই, এই যে আমি হচ্ছে এখানে তো এখনো বিন্দু দিনে, আচ্ছা মনে করো এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে 1200। জনসংখ্যার যে স্তরে আমার মাথা পিছু আয়, এই যে মনে করো জনসংখ্যা কত 4 কোটি। ঠিক আছে ভাইয়া, 4 কোটি, আমার মাথা পিছু আয় তখন কত 1200। এখন সেটাই হচ্ছে আমার কি হবে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা কেন দেখো, এই যে আমার যখন হচ্ছে মাথা পিছু আয় 1000 টাকা ছিল, তখন আমার জনসংখ্যা কত কোটি ছিল, 3 কোটি। এটা ছিল হচ্ছে আমার কি, এই যে কাম্য জনসংখ্যার চেয়ে কম কিনা, কাম্য জনসংখ্যার চেয়ে কম কিনা, কম। এরপরে দেখো যখন আমার 1000 টাকা মাথা পিছু আয়, তখন আমার যদি জনসংখ্যা যদি 5 কোটি থাকে, তখন সেটা আমার কি হয়ে যায় ভাইয়া, অধিক জনসংখ্যা বোঝায়। অধিক জনসংখ্যা কেন বোঝায়, আমার কাম্য জনসংখ্যা বলতে আমরা কি বুঝি, কাম্য জনসংখ্যা হচ্ছে জনসংখ্যার সে স্তরে, যে স্তরে আমার মাথা পিছু আয় কি হবে, সর্বোচ্চ হবে। এই যে দেখো তো এই স্তরে হচ্ছে আমার মাথা পিছু আয় সর্বোচ্চ হয়েছে কিনা 4 কোটিতে, সেটা হচ্ছে আমার কাম্য জনসংখ্যা। এখন তো ভাইয়া আমরা তো এটা সূত্রের মাধ্যমে বের করবো বলছিলাম, দেখো এত কিছু সব কিছু বাদ দিলাম ভাইয়া, তোমরা এটাও যদি না বুঝো তাহলে আমরা সূত্রে চলে যাই। সূত্রের মধ্যে অধ্যাপক ডাল্টন, আমরা কি বলবো, আমাদের দাদার দাদা হবে আর কি, এতে তো অনেক আগে মারা গেছে মনে হয় ডাল্টন। ঠিক আছে, ডাল্টন দা কি বলেছিলেন, এম সমান আমরা যখন বের করব এ মাইনাস উ ডিভাইডেড বাই উ। এখন দেখো, এখন আমরা যদি এই যে যখন আমার জনসংখ্যার পরিমাণ কত কোটি ছিল, 3 কোটি, 3 কোটি। ঠিক আছে, তখন আমার কাম্য জনসংখ্যা কত ছিল, 4 কোটি। তখন আমার কাম্য জনসংখ্যা কত ছিল ভাইয়া, 4 কোটি। তাহলে আমার কি দেখো তো বর্তমান জনসংখ্যা কত আছে, 3 কোটি। আমরা কিন্তু এখানে চিত্রে কিন্তু অলরেডি কিন্তু পাই গেছি আমার কাম্য জনসংখ্যা কত, 4 কোটি। কাম্য জনসংখ্যা কত, 4 কোটি। কেমনে পাইছি ভাইয়া, জনসংখ্যার যে স্তর আমার মাথা পিছু আয় সর্বোচ্চ, সেটা আমরা কি জানি, কাম্য জনসংখ্যা জানি। তাহলে এটাকে যদি আমাদের যদি চিত্রের মাধ্যমে যদি দেখাতে বলে, ওই যে আমাদের ক্ষেত্রে একটু বলবে পরীক্ষায়, স্যার তো একটু ঘুরে দিবে, তাহলে আমার এই যে চিত্রের মধ্যে যে হচ্ছে সর্বোচ্চ স্তরটা দেখবো, এটা কিন্তু আমার কি কাম্য জনসংখ্যা। এই যে সোজা নিচে চলে আসবো, সোজা নিচে এসে আমরা যে জনসংখ্যাটা দেখতে পাবো, সেটা হচ্ছে আমার মূলত কি জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। তাহলে 4 কোটি। এটা আমরা তো এখানে এভাবে বলছে, তাহলে আমাদের তো সূত্রের মাধ্যমে একটু বের করতে বলবে, কারণ হচ্ছে স্যার তো ওই যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। তাহলে কেমনে আমরা রক্ষা পাবো, এই যে দেখো, তাহলে আমার যে 1000 টাকা 1000 টাকা যখন মাথা পিছু আইছিল, তখন আমার জনসংখ্যা ছিল কত কোটি, 3 কোটি। তার মানে আমার প্রকৃত জনসংখ্যা ছিল তখন 3 কোটি। তার মানে এ সমান কত কোটি, 3 কোটি। এরপরে আমার হচ্ছে ওই যে কি জানি, উ সমান কি বলছে, কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা কিন্তু আমি অলরেডি পাই গেছি, সেটা কত, 4 কোটি। 4 কোটি, তাহলে ডিভাইডেড বাই উ সমান কত, 4 কোটি। তাহলে তুমি ভাগ দাও তো ভাইয়া, এটা কত আসে দেখো তো, 3 থেকে 4 গেলে হচ্ছে -1। ঠিক আছে ভাইয়া, -1। অলরেডি আমি দেখতে পাচ্ছি এটা ঋণাত্মক মান আসবে। কি আসবে ভাইয়া, ঋণাত্মক মান আসবে। তুমি দেখো তাইলে কত আসে, দেখো একটু দেখে বলো। -0.25। মিশকাতুন মেহজাবিন, তারপর নুসরাত জাহান ঐশী, ভেরি গুড। এই যে দেখো দেখো, কিন্তু অলরেডি কিন্তু এরা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে, তার মানে এরা কিন্তু অনেক এগিয়ে, অনেক এগিয়ে। ঠিক আছে, -0.25। তার মানে এটা কি ভাই আমার কাম্য জনসংখ্যা হবে, কাম্য জনসংখ্যা হবে না। কেন হবে না, এই যে ডাল্টন কি বলছে, জনসংখ্যার যে স্তরে ওই যে কাম্য জনসংখ্যা সেটি হবে যখন আমার এম এর মান কত হবে, 0 হবে। এম এর মান কত হবে, 0 হবে। তাহলে আমরা এম এর মান এখানে 0 পাই নাই, তার মানে এটা আমার কাম্য জনসংখ্যা নয়। প্রথমটা 3 কোটি আমার কাম্য জনসংখ্যা নয়। এরপরে তাহলে আমরা আরেকটা দেখি, এরপরে আমরা ঠিক সেম জায়গায় আরেকটা দেখি। এই যে দেখো, আমরা এখন এম এ আসি, এম এর ক্ষেত্রে আসি, এম এর ক্ষেত্রে আসি। দেখো তো আমার যখন জনসংখ্যা যখন 4 কোটি, 4 কোটি। ঠিক আছে ভাইয়া, জনসংখ্যা প্রকৃত জনসংখ্যা কত, 4 কোটি। তার মানে আমার এটাই হচ্ছে আবার কি জনসংখ্যা, ওই যে জনসংখ্যার যে স্তর আমার সর্বোচ্চ কি ভাইয়া, আমার সর্বোচ্চ কি মাথা পিছু আয়। তার মানে এটাই হবে আমার আবার কি কাম্য জনসংখ্যাও তা 4 - 4 ডিভাইডেড বাই 4। আচ্ছা এখন বাগ দাও তো তুমি, সাইড থেকে সাইড গেলে হচ্ছে 0, 0কে সাইড দিয়ে তুমি বাগ দাও তো, আন্ডাগুলো আসবে কিনা দেখো তো, 0 একটা আসে কিনা দেখো তো, এই যে 0 আসছে কিনা দেখো তো, এই যে 0 আসছে কিনা দেখো, এখন বলো
শূন্য আসছে কিনা ভাইয়া? শূন্য আসছে কিনা? এই যে শূন্য আসছে, শূন্য আসছে মানে সেটা কি ভাইয়া? কাম্য। শূন্য আসছে মানে সেটা কি? কাম্য। শূন্য আসছে মানে সেটা কি হবে? কাম্য হবে, কাম্য হবে, কাম্য হবে। আবার এর পরেরটা যখন তুমি যখন এই যে 5 দিয়ে যখন বের করতে যাবা, ওই যে যখন হচ্ছে আমার এই যে অধিক জনসংখ্যা, দেখো দেখো এখানে 1000 টাকা যখন হচ্ছে মাথা পিছু হয়, তখন আমার জনসংখ্যা কত কোটি? 5 কোটি। তার মানে কাম্যের চেয়ে অধিক, কাম্যের চেয়ে অধিক। তার মানে কি কাম্যের চেয়ে অধিক হলে অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা। কাম্যের চেয়ে অধিক হলে অধিক জনসংখ্যা, অর্থাৎ এম এর মান যদি হচ্ছে ঋণাত্মক ধনাত্মক হয় তাহলে আমার অধিক জনসংখ্যা বোঝাবে। এম এর মান যদি ঋণাত্মক হয়, এই যে 0.25, এই যে 3-এর ক্ষেত্রে আমার কি পাইছি? কম জনসংখ্যা পাইছি। এম এর মান যখন কত হবে? 0 হবে, তখন আমার এটাই হবে কি ভাইয়া? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। এটা বুঝো না এমন কেউ আর আল্লাহর বান্দা থাকবে না, আশা করি, আশা করি, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু, তাহলে ভাই আমরা কাম্য জনসংখ্যার এই যে দেখো ম্যালথাসের তত্ত্ব তোমাদের শিখে দিলাম, কাম্য জনসংখ্যা শিখে দিলাম। এখন এখানে এত কিছু ভাই কঠিন, জাস্ট একটা মনে রাখবা, এম সমান এ মাইনাস উ, এ মাইনাস উ ডিভাইডেড বাই উ। এম এর মান যদি কি হয়? ধনাত্মক হয় তাহলে অধিক জনসংখ্যা। এম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমার কম জনসংখ্যা। এম এর মান যদি 0 হয় তাহলে আমার কাম্য জনসংখ্যা। সবাই বলো আমিন। ঠিক আছে? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, ওকে ভাইয়া। আর এখানে আর বোঝানোর কিছুই নাই, ঠিক আছে? এরপরে দেখি এই যে কাম্য জনসংখ্যার আবার কি করছে ভাইয়া? অনেক সমালোচনা। কাম্য জনসংখ্যার আবার কি আছে? সমালোচক আছে। ওই যে বলছিলাম সমালোচক থাকবে, এত কিছু দেখার আমার কি নাই ভাইয়া, টাইম নাই, টাইম নাই। দেখো কাম্য জনসংখ্যা, দেখো কাম্য জনসংখ্যা। এই যে আমাদের আর 2 মিনিট লাগবে ভাইয়া ক্লাস শেষ হতে। দেখো একটু ধৈর্য ধরো। দেখো কাম্য জনসংখ্যা তত্ত্বের কি করছে? সমালোচনা করছে। কাম্য জনসংখ্যা বলতে কি বলছে? তত্ত্বটি অব্যবহারিক। এই তত্ত্বটি কি ভাইয়া? ব্যবহার করা যায় না। অর্থাৎ দেখো তুমি আমার মনে করো এখন 18 কোটি জনসংখ্যা আছে বাংলাদেশে। এখন আমার মাথা পিছু আয় কেমন, আমি মনে করো আমি মাথা পিছু আয় বের করলাম। এখন আমার যে হচ্ছে মাথা পিছু আয়টা আছে, মাথা পিছু আয় আমার সবাই কিন্তু এই টাকাটা সবাই ইনকাম করতেছি না। আচ্ছা দেখো তো তুমি, আমার যে হচ্ছে ভিক্ষা করতেছে তার ক্ষেত্রে আমি কিন্তু মাথা পিছু আয় ফেলে দিলাম হচ্ছে 1200 টাকা, মনে করো $1200। আমি যে হচ্ছে আয় করতেছি, আমি হচ্ছে সারা জীবন আমার বেতন হচ্ছে কোটি টাকা ভাই, আমার ক্ষেত্রেও মাথা পিছু আয় আসলো কি কত টাকা? 1200 টাকা। 1200, মনে করো $1200। তার মানে ভিক্ষুকের যদি ঠিক সেম, আমারও যদি সেম হয়, তাহলে আমাদের এখানে কেমনে কাম্য জনসংখ্যা হবে? এটা কিন্তু কাম্য জনসংখ্যা নয়। এই যে এটা হচ্ছে তত্ত্বটি অব্যবহারিক এবং হচ্ছে অবৈজ্ঞানিক। এটা কি? অবৈজ্ঞানিক। এরপরে দেখো কাম্য স্তর নির্ধারণ করা জটিল, খুবই জটিল। তো আসলে তুমি কোন স্তরকে বলবা তোমার ওই যে মাথা পিছু হয় যে স্তর সর্বোচ্চ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার সে স্তর যে আমার যে দারিদ্রতার হার কম, বা হচ্ছে আমার যে এটা হচ্ছে কাম্য জনসংখ্যা হলো, বা হচ্ছে আমার জনগণ এরকম, এটা কেমনে বুঝবা তুমি? বুঝবা না। এরপর দেখো মাথা পিছু আয় সঠিকভাবে নির্ণয় কার্যকর। এই যে এর মধ্য দিয়ে মাথা পিছু আয় সঠিকভাবে কার্যকর নয়। এরপর কাম্য জনসংখ্যা চলমান বিন্দু। চলমান বিন্দু বলতে এখানে কি? কাম্য জনসংখ্যা হচ্ছে তোমার মানুষের জ্ঞান সাধনার মাধ্যমে ক্রমাগত আবিষ্কারের ফলে জীবনযাত্রার মানও কি হচ্ছে? উন্নত হচ্ছে। মানও কি হচ্ছে? উন্নত হচ্ছে। এই জিনিসটা, ঠিক আছে ভাইয়া? চিত্রটা কি সৃজনশীলে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই চিত্রটা সৃজনশীলে দেওয়া থাকবে। এই চিত্রটা কি থাকবে? সৃজনশীল আসলে দেওয়া থাকবে। দেখো এই যে বিগত সালে একটা হচ্ছে সৃজনশীল, আমার আলোচনা হচ্ছে এতটুকুতে শেষ ভাইয়া। কুমিল্লা বোর্ড 2022, এই যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন এত বেশি কঠিন, আজকে থেকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন গিয়ে দেখবা, কাম্য জনসংখ্যা থিওরি বের করে দেখবা, ম্যালথাসের তত্ত্ব বের করে দেখবা, ভাইয়া যা যা পড়াইছি তার মধ্য থেকে সব কিছু তুমি পারছো কিনা তারপর ভাইয়াকে জানাবা। দেখো এখানে কিন্তু কিছু কিন্তু বলছে, কিছু কিন্তু জিনিস কিন্তু এখানে বলছে। দেখো কিছু জিনিস কিন্তু এখানে বলছে। এখানে এই যে দেখো এখানে কিন্তু 400, এটা কিন্তু 400, ঠিক আছে, আর এটা হচ্ছে 800। আমার মোবাইলে কিন্তু স্পষ্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখন দেখো আমাকে বলছে, আমাকে কিন্তু কিছু জিনিস বলছে। ভাইয়া ম্যালথাস আর কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভাইয়া দুটাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানো? তোমার হচ্ছে যে হচ্ছে ম্যালথাসের যে তত্ত্বটা আছে, বিগত সালে যদি তোমার বোর্ডে যদি প্রশ্নটি না আসে থাকে তাহলে তোমাকে কাম্য জনসংখ্যা তত্ত্ব দিব। দুটাই গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায়ের এই তত্ত্ব দুটাই গুরুত্বপূর্ণ। মূল কথা হচ্ছে এটা, একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে তোমার পি বিন্দুতে
অসামঞ্জস্যের পরিমাণ। এখানে কিন্তু তোমরা কিছু বিন্দু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা কিন্তু আর বিন্দু। এখন আমরা কি জানি, যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ, জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ, সেটাই হচ্ছে আমার কাম্য জনসংখ্যা বিন্দু, সেটাই হচ্ছে আমার কাম্য জনসংখ্যা বিন্দু। কিউ হচ্ছে কাম্য জনসংখ্যা, এখানে হচ্ছে বিন্দু কাম্য জনসংখ্যা বিন্দু কিউ। এই যে জনসংখ্যা কত, তখন আমার হচ্ছে 8 কোটি, এই যে 8 কোটি হচ্ছে আমার হচ্ছে মূলত কাম্য জনসংখ্যা বিন্দু। এখন ভাই আমাকে প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে পি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। পি বিন্দু কোনটা, পি বিন্দু কোনটা, এই যে পি বিন্দু হচ্ছে এটা, পি বিন্দু হচ্ছে এটা। পি বিন্দুটা আমার কত ছিল, পি বিন্দুতে দেখো তো আমার হচ্ছে জনসংখ্যার পরিমাণ ছিল হচ্ছে 6 কোটি, এবং হচ্ছে আমার তখন হচ্ছে ওই যে জীবনযাত্রার যে হচ্ছে আমার কি ছিল ভাই, এটা হচ্ছে মূলত মাথা পিছু আয়, ঠিক আছে। এই যে লম্বককে কি দেখাচ্ছে, মাথা পিছু আয়, তখন আমার মাথা পিছু আয় কত কোটি ছিল, 800 কোটি। কত কোটি ভাই, 800 ডলার ধরো, 800 ডলার বা 800 টাকা হিসাব করি। এখন দেখো আমাদের যখন কি বলছে, এই যে অসামঞ্জস্যের পরিমাণ, তার মানে কি মল অ্যাডজাস্টমেন্ট বা হচ্ছে মাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এটা আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে, এম সমান কি জানি আমরা, এ মাইনাস ও ডিভাইডেড বাই কি, ও এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। এখন দেখো এম সমান এ মাইনাস ও ডিভাইডেড বাই উ। এখন উ বলছে, উ মানে কি কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা আমরা কত পাইছি, 8 কোটি অলরেডি পাইছি। তাইলে আমাদের কি লাগবে ভাই, এ মানে আমরা কি জানি, প্রকৃত জনসংখ্যা। তার মানে পি বিন্দুতে আমার প্রকৃত জনসংখ্যা কত, মনে করো 6 কোটি। কই কোটি ভাই, এখানে দেওয়াই আছে 6, তার মানে আমি কত দিচ্ছি এখানে 6, ঠিক আছে, মাইনাস উ মানে কত জানি, আমার যে হচ্ছে কাম্য বিন্দু তো এটাই। তার মানে আমার সোজা চলে আসি, তাহলে কাম্য জনসংখ্যা কত দেখতে পাচ্ছি আমার 8, কত 8, তার মানে উ মানে কত 8, এরপর হচ্ছে ডিভাইড বাই 8 দাও। এখন ভাগ করে কত আসে দেখো তো, -2 ডিভাইডেড বাই 8, তার মানে আমার কি আসছে দেখো, বলো এটাই বের করতে বলছে, অসামঞ্জস্যের পরিমাণ। জাস্ট হচ্ছে তুমি পরিমাণটা বলবা, আর কিছু বলা লাগতেছে না তোমাকে। কি বলছে ভাইয়া, পরিমাণটা বলতে বলছে। কি আসছে, এই যে 0.25 আসছে কি না, মাইনাস আরুষা ভেরি গুড, আরুষা ভেরি গুড, আশাফুল চৌধুরী ভেরি গুড, স্বর্ণা ভেরি গুড। এই 0.33 মোহাম্মদ হেলাল ভাইয়া তোমার উত্তর ভুল। দেখো লাবিব ভেরি গুড, সাকিব হাসান, এই যে লাবিব তোমার উত্তর ভাইয়া 0.25 হবে না, এটার আগে একটা হচ্ছে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। এম সমান মাইনাস, এই যে ঠিকই লিখছো তুমি এখন, -0.25, ভেরি গুড। দেখো এই যে আমাদের ষাটগাঁয়ে আসছে, ষাটগাঁয়ে অনেক ফুলামাইন তো দেখতেছি মাশাল্লাহ, ষাটগাঁয়া। এই যে কি আমরা ভাইয়া চিড়েঙ্গে, ঠিক আছে, আর কিন্তু চিড়েঙ্গে ষাটগাঁয়া, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কত পাইছি, -0.25, -0.25 অর্থাৎ হচ্ছে 25, -0.25। তার মানে আমার কি ভাইয়া, অসামঞ্জস্যের পরিমাণ আমি নির্ণয় করছি, তার মানে আমি কি পাচ্ছি, কম জনসংখ্যা পাচ্ছি। কি ভাইয়া, মাইনাস থাকলে ঋণাত্মক মান থাকলে আমরা কি জানি, কম জনসংখ্যা বোঝায়। কি জানি ভাইয়া, কম জনসংখ্যা বোঝায়। আরে ভাই এই যে নাম্বার 3 নাম্বারের আমার অ্যান্সার করতে 1 মিনিটও তো লাগলো না। কেন লাগলো না, এই যে জনসংখ্যার যে স্তরে আমার কি মাথাপিছু আয় সর্বোচ্চ, সেটাকে আমরা কাম্য জনসংখ্যা জানি। তার মানে এখানে সুদা চলে আসলাম, কাম্য জনসংখ্যা আমার কত কোটি পাইলাম, 8 কোটি। আমরা উ সমান কি জানি, কাম্য জনসংখ্যা, সেটা কি দিলাম, অপটিমাম, আমরা 8 কোটি বসাই দিলাম। এ মানে আমরা কি জানি, প্রকৃত জনসংখ্যা। পি বিন্দুটা আমার প্রকৃত জনসংখ্যা কত ছিল, 6 কোটি, সমান বসাই দিলাম, আমার উত্তর বের হয়ে গেল। আমি লিখে দিলাম এখানে হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ কত, 0.25, যেটা হচ্ছে আমার কাম্য জনসংখ্যার চেয়ে কম জনসংখ্যাকে কি করতেছে, নির্দেশ করতেছে, কম জনসংখ্যাকে কি করতেছে, নির্দেশ করতেছে। এখন আসো আরেকটা উত্তর বলছো তোমাকে, উদ্দীপকের আলোকে কাম্য জনসংখ্যা কত ও কেন, আমরা কাম্য জনসংখ্যা, এখন যদি ভাই কাম্য জনসংখ্যা বের করি, তাহলে আমরা এম সমান এটা একটা বের করবা প্রথমে, যখন হচ্ছে পি বিন্দুতে আমার এম এর মান এই যে এম সমান অসামঞ্জস্যের পরিমাণ, এটা বের করবা একবার। এরপরে গিয়ে আবার বের করবা অসামঞ্জস্যের পরিমাণ, আবার কাটটা বের করবা, কিউটটা বের করবা। কিউটটা যদি বের করি কত আসে দেখো তো, কিউটটা আসবে হচ্ছে তোমার 8 -8, এটা হবে তোমার কত, এটা হবে 0, আর এটা থাকবে 8, আর সমান কত আসবে, এটা আসবে হচ্ছে 0। এই যে কিউটটা যদি আমরা বের করি, পি সমান আমরা কত পাইছি, পি সমান
25, ঠিক আছে। কিউ সমান কত পাচ্ছি? কিউ সমান আমরা পাচ্ছি হচ্ছে 0। আবার যখন আর সমান কত পাচ্ছি? আর সমান আমরা কত পাচ্ছি? উদ্দীপকের আলোকে কাম্য জনসংখ্যা কত? কাম্য জনসংখ্যা কত বললে আমরা কত বলবো? কাম্য জনসংখ্যা হচ্ছে 8 কোটি, ঠিক আছে, 8 কোটি, যা হচ্ছে কিউ বিন্দুতে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আরেকটা বের করব। আরেকটা কত আছে বলো তো? আরেকটা হচ্ছে 8 মাইনাস এটা কত হবে? 10, সরি, প্রকৃত জনসংখ্যা আমার আছে কত? 10 কোটি। এরপরে আমার কাম্য জনসংখ্যা কত? 8, ঠিক আছে। তার মানে আমি ভাগ দিব কি দিয়ে? 8 দিয়ে। 2 আর এটা 8, ভাগ করো। ভাগ করলে কত আসে দেখো তো? ভাগ করলে কত আসে? 2কে 8 দিয়ে ভাগ করো। 2কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? এই চট্টগ্রাম বোর্ডের কেউ আসো ভাই? আমি আসি, আমি চট্টগ্রাম বোর্ডের, আমি চট্টগ্রাম বোর্ডের, ঠিক আছে, আমি আসি। আর কেউ টাকা লাগবে না, আমি আসি, মানে সব কিছুই আছে। তার মানে এটা কত হবে? 0.25। কত ভাইয়া? 0.25। এটা কত? 0.25। এটা কত? 0.25। 2কে যদি 8 দ্বারা ভাগ করে কত আসে? 0.25। তার মানে আমরা কি জানি? আমরা একদিক থেকে ব্যাখ্যা করে দিতে পারি এটা। আমরা অসামঞ্জস্যের পরিমাণ বের করছি, অসামঞ্জস্যের পরিমাণ বের করে দেখছি যে আমরা পি সমান -0.25, কিউ সমান 0, আর হচ্ছে আর সমান হচ্ছে কত? 0.25। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যেখানে অসামঞ্জস্যের পরিমাণ 0 হবে সেটা হচ্ছে আমার কি? কাম্য জনসংখ্যা। উদ্দীপকে আমরা দেখতে পাই জনসংখ্যার যখন হচ্ছে আমার কত? জনসংখ্যা যখন হচ্ছে 8 কোটি, তখন আমার মাথা পিছু আয় কত? 800। আমরা হচ্ছে কাম্য জনসংখ্যার মধ্যে পড়ছিলাম যেখানে হচ্ছে আমার জনসংখ্যার যে স্তর আমার মাথা পিছু আয় সর্বোচ্চ হয় সেটাই হচ্ছে আমার কাম্য জনসংখ্যা। সেটা কি? আমার কাম্য জনসংখ্যা। তার মানে আমি উদ্দীপকে দেখতে পাচ্ছি আমার কিউ বিন্দুই হচ্ছে আমার কাম্য জনসংখ্যা বিন্দু, এবং আমার যে হচ্ছে কাম্য জনসংখ্যা সেটা হচ্ছে কত কোটি ভাইয়া? 8 কোটি। 8 কোটি। এই কথাগুলো ভাইয়া তুমি লিখতে পারবে না। তোমাকে ভাইয়া যে এতক্ষণ বক বক করে যে বয়ান দিয়ে গেলাম, এই বয়ানগুলো যদি তোমার মাথায় যদি একটু থাকে তাহলে তুমি অবশ্যই উত্তর করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু শেষ করে দিলাম। তাহলে আমাদের এটা শেষ। সর্বশেষ এই যে এই স্লাইডটা একটু দেখো। চতুর্থ অধ্যায়তেও ভাইয়া আমাদের চতুর্থ অধ্যায়ের আর কিছু নিয়ে আশা করি সমস্যা থাকার কথা না। তোমাদের যত সমস্যা থাকার কথা ছিল, ম্যাথমেটিক্যাল ইস্যু এবং হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে বুঝবা না, ওইসব বিষয়গুলো সবগুলো আমি বুঝাই দিছি। চিত্র বলো, তোমার কি হচ্ছে সূত্র দিয়ে মান বের করা বলো, সব কিছু তো বুঝাই দিলাম। উদ্দীপক দিয়েও দেখা দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু সর্বশেষ একটা জায়গায় চলে আসছি। চতুর্থ অধ্যায়ের কিন্তু তোমরা আরও কিছু হচ্ছে জিনিস দেখবা। সেগুলো হচ্ছে তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এই যে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি ঘটতেছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি ঘটতেছে, একদম যদি সংক্ষেপে যদি বলি, জনসংখ্যা বৃদ্ধির ফলে আমার কি কি হচ্ছে, ওই যে আমাদের যে হচ্ছে মৌলিক যে হচ্ছে 5টা হচ্ছে কি আছে মৌলিক অধিকার, যেটা মৌলিক মানবিক অধিকার, যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা যেগুলো আছে, ওইগুলাতে কি সৃষ্টি হচ্ছে? ঘাটতি সৃষ্টি হচ্ছে। যদি অধিক জনসংখ্যা হয় তাহলে আমার খাদ্যে ঘাটতি হচ্ছে, খাদ্য সমস্যা, বস্ত্রের ঘাটতি হচ্ছে, বস্ত্র সমস্যা, সুচিকিৎসা, ভালো চিকিৎসা পাচ্ছি না কারণ আমার ডাক্তার কম, জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। এরপর হচ্ছে আমার এই যে বিষয়গুলো, তারপর হচ্ছে আমার মুদ্রাস্ফীতি হচ্ছে, এই যে ইত্যাদি কয়েকটা বিষয় যদি তুমি যদি প্রভাব মানে হচ্ছে তোমার দেশের হচ্ছে সমস্যা, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আমার দেশে কি কি সমস্যা হচ্ছে, এটা কিন্তু তোমাকে উদ্দীপকের মধ্যে জানতে চাইবে। আমরা কিন্তু গতকালকে কিন্তু একটা উদ্দীপকে কিন্তু এটা দেখছিলাম, এজন্য হচ্ছে এটা কিন্তু আলোচনা করে দিলাম এখন। এরপর দেখো, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাখ্যা করো। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কিছু হচ্ছে কার্যক্রম পরিচালনা করতেছে, সে সম্পর্কে একটু পড়বা। এরপর দেখো, মানব সম্পদ উন্নয়ন বিষয়টা কি। এটা হচ্ছে তোমার ভাই পরীক্ষা আসতে পারে। কোথায় আসবে? জ্ঞানমূলক প্রশ্ন খুবই আসে। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো, এটাও আসে অনুধাবনমূলক প্রশ্নে। জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে মানব সম্পদ নিয়ে অনেক হিউজ প্রশ্ন আসে, এবং মাঝে মধ্যে উদ্দীপকের ক্ষেত্রেও এই যে একটা লাইন জুড়িয়ে দেয় মানব সম্পদ উন্নয়ন। এই বিষয়টা কিন্তু আমি কিন্তু এখানে উত্তর দিয়ে দিয়েছি ভাইয়া। মানব সম্পদ উন্নয়ন মূলত বিষয়টা কি, এটা একটু দেখে নিবা। এরপরে দেখো, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি অথবা মানব সম্পদ উন্নয়নের উপায় কি কি, এগুলো হচ্ছে তোমার ভাই শর্ট সাজেশন, ঠিক আছে। এগুলো যদি পড়ে যাও, চতুর্থ অধ্যায় যা বলছি ওগুলো তো পড়াই দিছি, পড়া ছাড়া আর 2-1টা বিষয় দেখে নিবা ইনশাআল্লাহ। চতুর্থ অধ্যায় থেকে তোমার যেখান থেকে প্রশ্ন হোক না কেন, তুমি সবার আগে উত্তর করতে পারবে, সবার আগে,
কি বলছি? সবার আগে। সর্বশেষ আত্মকর্মসংস্থান কি? এই যে আত্মকর্মসংস্থান কি জানো ভাইয়া? অন্যের উপর ডিপেন্ডেবল না হয়ে তুমি নিজেই হচ্ছে একটা হচ্ছে কর্মসংস্থান করলা, সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। কি বলছি? অন্যের উপর ডিপেন্ডেবল না হয়ে, অন্যের উপর অধীন না হয়ে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে তুমি নিজেই যেটা হচ্ছে করবা, সেটাই তোমার আত্মকর্মসংস্থান। ঠিক আছে? তুমি যদি নিজেই যদি একটা যদি কর্মসংস্থান সৃষ্টি করো, সেটা হচ্ছে কি ভাইয়া? আত্মকর্মসংস্থান। ঠিক আছে ভাইয়া, আজকে ওকে, ঠিক আছে ভাইয়া, আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদের চতুর্থ অধ্যায়ের সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমি আজকের মতো, ঠিক আছে ভাইয়া। আর হ্যাঁ, তোমরা যারা ক্লাসে ছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আরেকটু চেষ্টা করবা ক্লাসের নোটগুলো শেয়ার করার জন্য। গতকালকে যারা নোট শেয়ার করছিলাম, আমি যথেষ্ট চেষ্টা করছি আমার ক্লাস থাকা সত্ত্বে তোমাদের এই যে অন্ততপক্ষে কিছু না সুন্দর হয়েছে বা খারাপ হয়েছে এতটুকু পর্যন্ত হলেও বলতে পারি। ঠিক আছে, আমি কিন্তু এটা বলার চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবা সম্পূর্ণ যা পড়াইছি তা একটু নোট করে রাখার জন্য। ঠিক আছে, যদি নোট করে রাখো তাহলে তোমার পরবর্তীতে আরও বেশি সহায়ক হবে। ওকে ভাইয়া, ঠিক আছে, তোমরা অবশ্যই জানো আমাদের হচ্ছে সামনে কিন্তু FRB 4.0 আসতেছে। FRB 4.0-তে কী হতে যাচ্ছে তোমরা তো এই ধামাকা সম্পর্কে অবশ্যই জানো, তাই না? কি হতে যাচ্ছে দেখি? ও, তোমাদের জন্য তো আর একটা সুখবর, এই যে তোমাদের মোবাইল তো কিনা হয়ে গেছে। দেখো, তোমাদের জন্য কিন্তু অলরেডি মোবাইল কেনা হয়ে গেছে। এই মোবাইলটা কিন্তু তোমরা এই যে ক্লাস করতেছো, দেখো তোমাদেরকে ফ্রিতে আরও কত কিছু দিবে। ক্লাস দিচ্ছি এত ভালো এর চেয়ে ভালো ক্লাস ভাই তুমি কোথায় পাবা বলো? এর পাশাপাশি তোমাকে আবার ঘরে গিয়ে মোবাইল একটা দিয়ে আসতেছি। এর পাশাপাশি তো তোমাকে প্রত্যেকদিন মোবাইল রিচার্জও দিচ্ছি, প্রত্যেকদিন 2জনকে। আর কিছু লাগে ভাই? এত কিছু দেওয়ার পরে গতকালের যে হচ্ছে নোটগুলো ছিল এবং হচ্ছে ক্লাস আছে, তোমরা হচ্ছে সবগুলো দেখে নিবা। ঠিক আছে, সর্বশেষ একটি কথা, যা বলছি তাই পড়বা, এবং যার হাতে যে গাইড থাকুক বা হচ্ছে নোট বই বা হচ্ছে বইয়ের মধ্যে আরও অনেক বেশি হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো থেকে চতুর্থ অধ্যায়ের ওই সবগুলো পারো কিনা দেখবা। আমি কিন্তু অলরেডি সবগুলো কভার করে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো পারো কিনা দেখবা। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও আমার পরবর্তীতে দেখা হবে। তোমরা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে সবাই, তাহলে আজকে এখানেই যাচ্ছি। কি সব কিছু তো আলহামদুলিল্লাহ শেষ তোমাদের? ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, পরবর্তীতে আবার আরেকটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।